ঠিক আছে। এই প্রফিটের সূত্র কি অসীম, বলো তো দেখি, এই চুপ করো। প্রফিটের সূত্র কি আর লসের সূত্র কি? সিপি, ভালো করে বলো। এ বলবে দেখি, মঞ্জু বলে, মঞ্জু প্রফিটের সূত্র বল। সিপি মাইনাস ভুল হয়েছে। এটা হচ্ছে প্রফিট, এবার যদি প্রফিট পার্সেন্টেজ বলে তাহলে এটা ইন্টু 100%। লসটা কি হবে? সিপি মাইনাস এসপি বাই সিপি, এটা ইন্টু 100% করলেই আমার এটা ভেঙে যাবে, তাই তো? বলো তো দেখি। বলা হচ্ছে যে কোনো একটা দ্রব্যমূল্য 10% ক্ষতি হলো, তাহলে সিপি আর এসপির মধ্যে এই রেশিও কত? এটা মুছে দিলাম। কোনো দ্রব্যমূল্য 10% ক্ষতি হলো, বিক্রি করায় 10% ক্ষতি হলো, সিপি আর এসপি অনুপাত কত? এবার এখান থেকে প্রফিট কত হবে? প্রফিট পার্সেন্টেজ, 10% ক্ষতি মানেটা কি রে জানো? 10% লস হয়ে গেছে। লসটা কখন হয়? লসটা কখন হয়? তুমি একটা জিনিস বিক্রি করলে লস ছিল, তার মানেটা কি? কম, তুমি যে টাকায় কিনেছো তার থেকে কম দামে বিক্রি করে, কটা কত, 10% মানে 10 টাকা কম দামে, তাই তো? যদি আমি পার্সেন্টেজ হিসেবে ধরি তাহলে 10% সমান সমান জানো তো 1/10। ঠিক আছে, এই যে উপরে এটা ক্ষতি, তো ক্ষতি বলেছে তার মানে এই 1 টাকাটা ক্ষতি। তাহলে সিপি যদি 10 টাকা হয় তাহলে এসপি ক টাকা হবে? 9 টাকা। কেন? সিপিটা বড় হতে হবে তো। এইটা হচ্ছে পার্সেন্টেজ যদি ভাবে করে তাহলে এটা। যদি আরেক রকম ভাবে করা যায়, যদি ধরি আমি সিপিটা 100 টাকা, তাহলে এসপিটা কত হবে? 10% ক্ষতি মানে কত? লসে বিক্রি করে 10 টাকা, তাহলে বলে 90। তাহলে এদের রেশিও কত? সিপি ইস টু এসপি সমান সমান 10:100:90 সমান সমান কত? 10:9। সেই তো একই ব্যাপার, একই ব্যাপার। 10% ক্ষতি মানে তুমি 100 টাকায় সবসময় 100 দিয়েই করবে, বা পার্সেন্টেজ দিয়ে করতে পারো, যে কোনো খুশি দিয়ে করতে পারো, করলেই তোমার হয়ে যাবে। তবে যখন আমাদের সময়ের ক্ষেত্রে বা অঙ্ক বিশেষে আমরা দুটোই ব্যবহার করবো, যেটা আমাদের ভালো হবে সেটা না। ঠিক আছে, হয়ে যাবে। একটা পিডিএফ দিয়েছি দেখো। আসেনি? তোমার মোবাইল নেই? কই মোবাইল? চার্জ অল্প আছে, চার্জ ফুল দিয়ে আসবে সবসময়, ঠিক আছে? মঞ্জু মোবাইলটা মাঝখানে রাখো, রেখে আর পড়ো। অনলাইনে কি মিনুটা কি মিনু? ও এই মিনু। ও, মিনু অঙ্ক করো। আর অনন্যা, পিডিএফ দেখো, পিডিএফ দিয়েছি, পিডিএফ থেকে অঙ্ক করো। তাকে 1 নম্বর দাগে করো তো দেখি, টুকটুক করে করতে থাকো। যারা পারবে করতে থাকবে, যারা পারবে না বলবে। দেখো, এক ভদ্রলোক 800 টাকা একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে, সেই রেডিওটি আবার 1500 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? দেখো কি বলেছে দেখো। আমি যে কোনো জিনিস যখন কিনবো তার উপর, যেন আমি একটা সাইকেল কিনলাম, সাইকেল কিনলে সাইকেলটা খারাপের জন্য কি হয়েছে, আবার আমি 200-300 টাকা দিয়ে সারালাম, তাহলে আমার কিন্তু ওই 200-300 টাকা দিয়ে সারালাম, তাহলে ওটা কার সঙ্গে যোগ হবে জানো তো? ওটা ক্রয় মূল্যের সাথেই যোগ হবে, সবসময় মনে রাখবি। ঠিক আছে, মানে আমি একটা সাইকেল 1000 টাকা দিয়ে কিনলাম, সাইকেল হয়তো বেল খারাপ, তার জন্য 20 টাকা নিল, বা স্পোক খারাপ, টিউব খারাপ, মোটামুটি 300-400 টাকা নিল, তাহলে ও টোটাল 1000 টাকা আর ওইদিকে 400 টাকা, ক্রয় মূল্য কত হবে? 1000 + 400 মানে 400 টাকা। বোঝা গেছে? তার উপরে এবার যা আছে তারপরে করো। মোটামুটি তোমার কাছে যতক্ষণ আছে তুমি তার উপর খরচা করছো, সেটা তোমার ক্রয় মূল্য। এবার তুমি যখন বিক্রি করবে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। 25%, তাই তো?
তারপরে অঙ্কটা করো। এ মঞ্জু, পারবি না আগে বল। দেখছি না, সত্যি কথা বল। এটা দেখিয়ে দেবো, দেখে দেখো। একটা ভদ্রলোক 800 টাকা একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করলো, তাহলে ভালো করে দেখো। তাহলে সিপিটা কত হবে? আমি ইংলিশ দিয়ে করবো, করলে ভালো, বাংলা দিয়ে করলে তাহলে 800 টাকা হচ্ছে কিনেছে, আবার 400 টাকা তার উপর খরচা করেছে, তাহলে টোটাল হচ্ছে ক্রয় মূল্য কত হলো? 1200 টাকা। বোঝা গেছে? এইটাকে বুঝতে পারোনি? বুঝতে পেরেছো তো? এবার কি বলছে সেই ভদ্রলোকটা, আবার কি রেডিওটা 1500 টাকায় বিক্রি করেছে, তাই তো? তাহলে এসপিটা কত? এসপি মানে কি? বিক্রয় মূল্য। সিপি মানে ক্রয় মূল্য। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আর এসপি মানে কি? বিক্রয় মূল্য। তাহলে কি হলো? এসপিটা কত হলো? 1500 টাকা। ভালো করে দেখো। তুমি এখান থেকে দেখো লাভ হবে না লস হবে? সিপির থেকে তো এসপি বড়, তাহলে নিশ্চয়ই এর থেকে দেখে বোঝা গেল নিশ্চয়ই কি হবে? লাভ হবে। তাহলে ক টাকা লাভ হবে? লাভ হচ্ছে আমার 1500 বিয়োগ কত? 1200। তাহলে লাভ কত হলো? 300 টাকা, তাই তো? তাহলে প্রফিট পার্সেন্টেজ বলছে, লাভের কত পার্সেন্টেজ, শতকরা কত লাভ, শতকরা লাভ বলতে লাভ পার্সেন্টেজ। তাহলে দেখো সিপি বিয়োগ এসপি, এসপি মাইনাস সিপি মানে লাভ কত? 300 টাকা হয়েছে। আর কার উপর সবসময় করবো? সবসময় আমি যখন সিপির উপর করতে হবে, তো কারণ লাভ বা ক্ষতি বলে সবসময় সিপির উপর করতে, ইন্টু 100%, তাই তো? তাহলে এটা কেটে, এই শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য শূন্য কেটে গেল। তাহলে 12 দিয়ে কাটলাম, দেখি 2 12 24, 6 হাতে এই 5 12 60। তাহলে কত হলো? 25%। বোঝা গেল? একটা জিনিস বলো তো দেখি, বলো দেখি, টাইমের একক কি? সেকেন্ড। কিভাবে লিখবে? হ্যাঁ, মানে আমি যখন লিখি, যেমন লেন্থের একক কি? একক হচ্ছে সিজিএস হচ্ছে সেমি, এসআই হচ্ছে কি? মিটার, তাই তো? টাইমের এককটা কি? টাইমের একক কিভাবে লিখবে? এসডি। এটা কি ঠিক বলেছে? তোমার কি মনে হয়? কি বলে? আমরা অনেক সময় লিখি না এস ই সি, এস ই সি, কোনটা ঠিক আর কোনটা ভুল? বলো। না, অঙ্ক টঙ্ক না, তোমার ফিজিক্সের ভাষায় বলো, আমি অঙ্ক দেখতে পাচ্ছি না। বলো। মানে কোনটা হবে অ্যাকচুয়ালি, তোমরা কোনটা জানো? বেশ, তা তুমি কোনটায় অভ্যস্ত? এই, তোমার নামটা কি ভুলে গেছে? সুজয় কোনটায় অভ্যস্ত? তোমরাও বলো কোনটা ঠিক, একটা জিনিস আগে বলবো। বলো। এসিসি, এটা সবসময় লিখি তো আমরা, এটা কিন্তু ভুল। এটা মাথায় রাখবে, টাইমে যখন সবসময় এস হয় সেকেন্ড, শর্টকাটে লিখি এসিসি। এটা কিন্তু আমি নিজে ভুল করে এসেছিলাম, ঠিক আছে? তোমাকে বললাম। কিরকম করছে? সময়ের একক কি? 4টে অপশন দিয়ে দিয়েছে, এস এস দিয়েছে, আবার এসিসি দিয়েছে, আর এসিসি মেরে দিয়ে এসেছি। এবার একটা ট্রিক্স কি আছে, সেকেন্ড এসিসি ও এনডি, তাই তো? এইটা ঠিক, এটাও ঠিক, কিন্তু এসিসি যখন দেবে এটা কিন্তু ভুল। এরকম ভাবে কোনো কিছু নেই এখন। বোঝা গেল? ওটা দিলে ঠিক, এস দিলে ঠিক, বড় বড় ক্যাপিটাল হাতে এস দিতে হবে, ঠিক আছে? বোঝা গেল? হুম। তাহলে ঠিক আছে, 25% লাভ। সেকেন্ডটা করো অঙ্কটা। মুছে দিলাম, কে বুঝতে পারো নি? সব বুঝতে পেরেছো? ঠিক আছে, তারপরে দেখো অঙ্কটা করো। বোঝা গেল? কোণের একক কি গো? তাই তো? আর ঘন কোণের একক? রেডিয়ান। এগুলো জানতে হবে। ঘন কোণ জিনিসটা কি জানো? সুজয় জানিস ঘন কোণ জিনিসটা? জানিস কি? 3 ডাইমেনশনাল ক্ষেত্র হয়, ভালো করে শোনো। অঙ্কটা করো, তারপরে এটা হচ্ছে একটা পেয়ারা। পেয়ারাটাকে কি করলাম, এরকম ধরনের একটা শঙ্কু আকৃতি একটা জিনিস ঢুকিয়ে দিয়ে আমি কি মালটা, মানে দেখো তো খারাপ ভেবো না। যখন মদের কাউন্টারে বারেটারে দেখবে, যখন মানে ভিডিও টিডিও দেখো না, দেখবে একটা তরমুজের ভিতর ঢুকিয়ে দিয়ে পুরো সলিড আকৃতি একটা গোল মতো ঢুকিয়ে দিয়ে টেনে বের করে নেয়,
আর ঠিক তরমুজ এরকম একটা গোল মতো ঢুকে দিয়ে বের করে নেয়, তরমুজটা এটা ফাঁকা থাকে, এর উপর মতো ঢালতে থাকে, ঠিক আছে, বারের কাউন্টারে। ব্যাপারটা হচ্ছে এই যে সলিড জিনিসটা তুলে নিল, সলিড যে জিনিসটা তুলে নিল, এবার একটা চাকতি গোল চাকতি ঢুকিয়ে ওটা তীরে তুলে নিলাম, তাহলে ওর ভিতরে তো সেই চাকতিটা উপরে উঠবে তো, মানে ওই তরমুজটার অংশটা তো উপরে উঠবে, আর এরকম জায়গা ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হবে তো, হ্যাঁ কি না? তো তেমনই এরকম যদি আমি শঙ্কু আকৃতির কিছু জিনিসটা দিয়ে যদি আমি এরকম করে দিই, তাহলে একটা জিনিস তৈরি হবে। এই যে জিনিসটা তৈরি হলো থ্রি ডাইমেনশন। থ্রি ডাইমেনশন মানে কি হবো? 3D আর 2Dর মধ্যে পার্থক্য কি? বলে না আমরা 3D সিনেমা দেখতে গেছি, দেখবে একটা চশমা পরে 3D চশমা পাওয়া যায়, দেখবে যদি হয়তো একটা মাছ ছুটে আসছে, কেন তোমার চোখের দিকে ছুটে আসছে, মানে কি? ওটা হচ্ছে থ্রি ডাইমেনশন বলে। এই 3D 2D আমরা কোন যুগে ব্যবহার করছি না? 5 জেনারেশন, 5G। জি ফর জেনারেশন, ডি ফর ডাইমেনশন। এই 5G মোবাইল, জি ফর কি? জেনারেশন। ঠিক আছে, এগুলো জানবে, অবশ্যই জানবে। তো 2D হচ্ছে যার লেন্থ আর দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য আর প্রস্থ আছে। যেমন আমি এখানে একটা জিনিস রাখলাম, এটা লেন্থ আর দৈর্ঘ্য আছে, তাই তো, এটা লেন্থ আর এটা হচ্ছে লেন্থ মানে দৈর্ঘ্য, এটা প্রস্থ বের। আর থ্রি ডাইমেনশন মানে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটে, মানে তুমি ঘরের মধ্যে বসে আছি, তাই তো, এটা দৈর্ঘ্য, ওটা প্রস্থ, ওটা উচ্চতা, তাহলে ওটা থ্রি ডাইমেনশন। তেমনই থ্রি যে কোনো বস্তুর ক্ষেত্রে, সলিড বস্তুর ক্ষেত্রে, যে কোনো আমরা গোলাকার বস্তুর ক্ষেত্রে আমি একটা কোণ পাবো না ঘনকোণ পাবো, সবসময় ঘনকোণ পাবো। মানে ঘনকোণ টাইপের এটা এইরকম, কারণ এই যে জায়গাটা অঞ্চল জুড়ে আছে সেটা হচ্ছে একটা ক্ষেত্রফল, এখানে যদি আমি করি সেটা হচ্ছে ক্ষেত্রফল, আবার এখানে যদি এটা করি সেটা হচ্ছে ক্ষেত্রফল। এটা হচ্ছে যে কোণটা আমি এর মধ্যে পাবো, এই যে কোণটা পাবো এটা হচ্ছে কি? ঘনকোণ। আমি জানি না কবে থেকে স্টার্ট করতে হবে, স্টার্ট করবো খুব তাড়াতাড়ি। ওই একটা স্যার এসছে, ওর হাতে ওর ঘাড়ে ম্যাচ চাপিয়ে দিই আর আমি স্টার্ট করবো, ঠিক আছে? ঠিক আছে, দেখ বুঝতে পেরেছো তো থ্রি ডাইমেনশন কোণ। আর কোণ মানে কি হয়? কোন একটা ত্রিভুজ, এই ত্রিভুজ এর যে কোণ কত, এখানে একটা কেন্দ্রবিন্দু আছে, কেন্দ্রবিন্দু থেকে এই যে আমার কোনো একটা এর উপরে আছে, এই যে অঞ্চল জুড়ে একটা কোণ করে থাকে, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে কোণ, আর এটা হচ্ছে এটাও থিটা, দিক থিটা বলে, এটা ঘনকোণ, ঠিক আছে? এই কোণের মাত্রা কি গো? কোণের মাত্রা কি জানো? যেমন দৈর্ঘ্যের মাত্রা এল, সময়ের মাত্রা টি, ভরের মাত্রা হচ্ছে এম, এম ফর মাস, তাই তো? কোণের মাত্রা কি? থিটা মতলব দিক থিটা বলা হয়। আমি বলি মুখে যদি বলি সেটা দিক থিটা, আর এমনি তো আগলাই তো থিটা, ওটা বুঝতে পেরেছো? যাই হোক, এই সেকেন্ড অঙ্কটা করো। সেকেন্ড অঙ্ক সবার হয়েছে? বলছে একটা দ্রব্যের ক্রয় মূল্য 7,840 টাকা, দ্রব্যটিকে 7% লাভের বিক্রি করতে হলে হলে বিক্রয় মূল্য কত হবে? সিম্পল জিনিস, পেরেছো না পারোনি? তো একের উত্তর হবে ওই 8,388.8। হ্যাঁ হ্যাঁ, বললে হতে পারে। দেখো ক্রয় মূল্য বলেছে, দেখো ভালো, তার যদি যারা করে থাকো তার পরের অঙ্কগুলো করো। 7,840 টাকা, তাই তো? তাহলে আমি যদি বিক্রি করি 7% লাভ, এটা প্রফিট কি হবে? 7% লাভে বিক্রি করতে হবে আমাকে, তাই তো? তাহলে আমি যদি এরকম করি, যদি আমি এসপি এরকম করি 7,840 টাকা, 7% দু রকম করে করা যায়, ঠিক আছে? 7% মানে কি গো? 7/100, ঠিক আছে? তার মানে কি? এটা হচ্ছে লাভ, প্রফিট, এটা হচ্ছে সিপি, তাই তো? সিপি 100 টাকা হলে তাহলে এসপি ক টাকা হবে? 100 + 7, সবসময় কত হবে? 107। কি করে হলো? কারণ সিপিটা প্রফিট কখন হবে? যখন এসপিটা বড় হবে, হ্যাঁ কি না? সিপি যদি 100 টাকা হয় এবং প্রফিট 7 টাকা হয়, তাহলে এসপি ক টাকা হবে? নিশ্চয়ই 107 টাকা হবে। সিম্পল জিনিস, হ্যাঁ কি না? তুমি 100 টাকায় একটা জিনিস কিনে 7 টাকা লাভে বিক্রি করলে, তাহলে তোমার বিক্রয় মূল্য কত টাকা হবে? নিশ্চয়ই 107 টাকা। একটা সিম্পল জিনিস। তাহলে কি হবে? এসপি হচ্ছে 107 টাকা হবে। তাহলে আমি দু রকম করে করতে পারি। যদি আমার 100 সমান সমান 840 টাকা হয়, তাহলে 107 সমান সমান ক টাকা হলে আমার বেরিয়ে যাবে এসপি, এরকম করে করতে পারো। 2 নম্বর ভাবে আমি করে দিই এটা, তাহলে কি করবে এটা? 7,840/100 × 100 তাই তো? তাহলে শূন্য শূন্য কেটে গেল, কেটে গেলে এই দুটো গুণ করো না, তার সাথে 28, লাস্টে 0.8 থাকবে, কোনটা আছে দেখো?
না দেখো পয়েন্ট এই তিনটে আছে মানে আমার গুণ করতে হবে, তাই তো? হ্যাঁ, করো। তাহলে দেখো 7,784 আর 107, তার সাথে 28, 27,56 আর 2 58 8 আর 2 49 আর 1 2 51, তাহলে 0 0 0 0 দিয়ে করলে 4 8 আর 7, তাহলে 8 8 5, এই ঠিক করছি তো? হ্যাঁ, 8 5 হাতে 13, 3 হাতে 1 8, তাহলে 8 3 5 8 8/10, তাহলে করলে কত হবে? 8358.8, তাহলে কোনটা হবে? 8,358.8 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য, তাই তো? এটা এরকম করতে পারো। 2 নম্বর ভাবে কিরকম ভাবে করতে পারি রে মঞ্জু? কি পারবে? 7,884, তাহলে 107 দেখো না হয়ে যাবে। তার সাথে 28 হাতে 2, 27,56 দিয়ে 58 8, এই ভুল হয়েছে তো, 58 8 হাতে 5 থাকবে, 49 আর 5 54 হবে। তাহলে বললে এটা 8 হবে, 8 3 8 8, এবার আছে 8 3 8 8.8, ঠিক আছে ঠিক আছে, এটাই হবে। গুণ ভুল হয়েছে। এটা একরকম ভাবে করতে পারো, আর একরকম ভাবে কি করতে পারো ভালো করে দেখো। এটা মুছে দিলাম, যেটা ভালো লাগবে সেটা করবে। এই তো দেখো, এসপি কি হবে? প্রফিট তো 7%, তাহলে কি হবে? এসপি মানে কি? 7,840 ইন্টু 107/1, সেটা করলে আমার বেরিয়ে যাবে 8,388.8। ঠিক আছে। যদি বলতো ক্ষতি বলতো তাহলে কি হতো? ক্ষতি 7%, ক্ষতি মানে কি হতো? তাহলে 93/100, একই জিনিস। তারপরে দেখুন অঙ্কটা করে বুঝতে পারছো? না বুঝতে পারলে বলবে। এরপর ওই গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছো? সুজয় আর দেবজ্যোতি ফর্ম ফিল আপ করেছো? রেলে রেলে করেছো না করো? করে দাও। আর যাই হোক একটা সিট পেতে হবে, এখন চাপ হবে, সুন্দর করে দাও। কি আর সায়েন্সটা কমপ্লিট করবে বলতে লাইটটা ভালো করে পড়বে, লাইট আলো, আলো, তারপরে তোমার হচ্ছে ইলেকট্রিক, তারপরে টাইম ওয়ার্ক, ওটা ইলেকট্রিকটা পুরো পড়তে হবে, হালকা ম্যাগনেটিজম পড়তে হবে, তারপর এই দিক থেকে 2 1টা ছিটকে ছাটকে আছে। ঠিক আছে, এর সমান সমান ইউটি, ডি সমান সমান ই প্লাস এফটি, ওই যে তোমার গতিবিদ্যার যে সূত্রগুলো থাকে সেগুলো থেকে তো আছে। কেমিস্ট্রি থেকে পড়তে হবে মনে, ওই যে দৈনন্দিন জীবনে ব্যবহার, যেমন ব্লিচ অ্যান্ড পাউডারের সংকেত কি, তারপরে তোমার যদি বলে বেকিং সোডা, তারপরে খাবার সোডা, ওই সব বিভিন্ন বিক্রিয়াগুলো হবে, কোনটা সংযোজন বিক্রিয়া, কোনটা বিয়োজন বিক্রিয়া, কোনটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, কোনটা তাপমুচি বিক্রিয়া, কোনটা তাপখসি বিক্রিয়া, কোনটা তাপমুচি মানে তাপ উৎপাদক যেটাকে বলা হয়, ওইগুলো একটু দেখবে। মানে তোমার বিক্রিয়াগুলো দেখবে যখনই, তোমার ধারণা, এটা এটা কি বলতো দেখি, এ প্লাস বি থেকে একটা হয়ে সি হয়েছে, এটা কি বিক্রিয়া? মানে কি কার্বন প্লাস অক্সিজেন হয়ে কার্বন ডাইঅক্সাইড হয়েছে, এটা কি বিক্রিয়া গো? এটা সংযোজন বিক্রিয়া, তাই তো? আরেকটা দেখো, এ থেকে ভেঙে বি প্লাস সি হয়েছে, এটা কি বলা হয়? এটাকে বলে বিয়োজন বিক্রিয়া। তোমার দিয়ে দেবে, যেমন কি ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটটা কি জানো? সিও এটা কি? পোড়াচুন, পাথর। হ্যাঁ বলছি, তাহলে এটা হচ্ছে, এটা পাথর তো, ক্যালসিয়াম কার্বনেট, CaO আর CO2, এটা হচ্ছে পোড়াচুন, ঠিক আছে? এটা পোড়াচুন, এটা পোড়াচুন কার্বন ডাই, এটা কি হলো? এটা হচ্ছে বিভাজন হলো। এটা হচ্ছে পোড়াচুনের সংকেত, পলিচুনের সংকেত হচ্ছে CaOH হলুদ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই ক্যালসিয়াম, হ্যাঁ, এটা হচ্ছে তোমার হচ্ছে পলিচুন। ক্যালসিয়াম পলিচুন কিভাবে হবে? যখন তুমি চুনের সাথে যখন H2 মেশাবে, সেই জন্য করে দেখবে পুকুরে যখন চুন মেশানো হয়, সবসময় চুনের বস্তা 1 ঘন্টা 2 ঘন্টা আগে থেকে দেখে পুকুরের পাড়ে ফেলে দেয়, হালকা হালকা জল দিতে থাকে। কেন গো? কারণ ওই যে বাষ্পটা আস্তে 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 কি হয়, তাপটা আস্তে আস্তে বিভাজিত হয়, মানে মূর্তি তাপ উৎপাদক হতে থাকে, ঠিক আছে? তাপ উৎপাদক হতে 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 দেখবে তারপরে আস্তে আস্তে সেটাকে নিয়ে একটা হাঁড়ির মধ্যে ঢেলে কন্টিনিউ জল মেশাতে থাকে। মানে কি, যে তাপটা উৎপন্ন হয়েছিল সে তাপটা যেন
বাইরে নির্গমন হয়ে যায়। তা পলিউশনের সাথে যখনই আমি এই পড়াশোনার সাথে যখনই আমি জল মেশাবো তখন পলিউশন উৎপন্ন হবে। পলিউশন আমাদের খায়, খাই তো, খাই পলিউশন, জানো তো, পানের সাথে খায়, খায় পলিউশন। এইগুলো পড়বে বায়োলজিতে। কি বলো বায়োলজিতে? তোমার যেগুলো খাদ্য যে শৃঙ্খল গুলো আছে, পিরামিড, খাদ্য পিরামিড, লিন্ডম্যানের 10% সূত্র, মানে আমি যদি 500 ক্যালোরি থাকে, তাহলে আমার পরবর্তীকালে আমাকে যে খাবে তার কত ক্যালোরি তার উৎপন্ন হবে। ওই যে পিরামিড গুলো আছে, খাদ্য শৃঙ্খলের পিরামিড, গুণের পিরামিড, বাস্তুতন্ত্র, এইসব যেগুলো আছে ওগুলো একটু ভালো করে দেখবে। তারপর তোমার যেগুলো আমাদের যে মানবদের যে শ্বসন তন্ত্র, পাচন তন্ত্র যেগুলো আছে সেগুলো দেখবে। তারপর আমাদের হাড়, কোথায় কি হাড় আছে, কোথায় কি মাসেল আছে, হ্যাঁ এগুলো দেখবে। যেমন বুকে কটা হাড় থাকে, মাথা মানুষের মাথায় খুলে কটা হাড় থাকে, এগুলো একটু ভালো দেখবে। মানুষের করোটিক সায়েন্স কত, সূচনা সায়েন্স সংখ্যা কত, এগুলো একটু ভালো করে দেখবে। মোটামুটি মানবদের দিয়ে দেখবে, দেখে তারপর ওদিকে ডারউইন টারউইন চার কারণ ওদিকে দেখবে। তারপর বিভিন্ন ধরনের মতবাদ, তাই তো, এই ডারউইনের মতবাদ কি, এর মতবাদ কি, এইগুলো একটু দেখে নেবে ভালো করে। মোটামুটি এই পুরোনো 9-10-এর বই পেলে না, ওর থেকে আর কিছু জিনিস হয় না। এনটিপিসি অতটা সায়েন্স ঘেঁষা আসে না, অল্প আসে। কিন্তু গ্রুপ ডি তে প্রচুর, মানে কত নাম্বার, 25 নম্বরের সায়েন্স আছে আর 15 নম্বরের জিকে। গ্রুপ ডি তে 30 নম্বর হচ্ছে ম্যাথ, 30 নম্বরের হচ্ছে তোমার জিআই, জিআই রিজনিং, আর হচ্ছে তোমার 40 নম্বরে হচ্ছে তোমার জিকে। তার মধ্যে 25 নম্বর অনলি সায়েন্স, আর 15 নম্বর এমনি কারেন্ট অ্যাফেয়ার জানা, এটা মিলিয়ে। বুঝতে পেরেছো? পড়ি, হ্যাঁ? ডেটটা এখনো তো কেসে কোর্সে অনেকে বলতে যে 4 জানুয়ারি, ওটা তো ফেক। ওটা ফেক, পুরো একদম ফেক। কারণ এখনো কোর্টে আন্ডারটেকিং হিয়ারিং এর মধ্যে আছে। ফলে সবাই বলছে যে যারা সব স্যার, যেমন রাকেশ যাদব বলো, বলছে যে তোমার বিভিন্ন ধরনের স্যার বলছে, এটা ওরা হচ্ছে বলছে যে 17 নম্বর ওই ডেটটা ধরে এগোও, মানে হঠাৎ করে হিয়ারিং দিয়ে দেবে, হঠাৎ করে এগিয়ে যাবে। ঠিক আছে, আর ফর্ম ফিল আপ হবে না গো। তারপরে দেখো ওটা করো। মঞ্জু, পরে দেখো ওটা করেছিস? পরে দেখো অঙ্কটা করতেই থাকো তোমরা। বলছে 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা হবে? পেরেছো? হুম, পেরেছি বাবু। বন্ধু, তুই কোনটা পাচ্ছিস? 12.5%-এর পার্সেন্টেজ কত রে? 12.5% মানে কত? 1/8। তাহলে এটা হচ্ছে লাভ হয়েছে। তা লাভ কখন হবে? এসপি হচ্ছে 8 টাকা হলে, এটা তো এসপি, তাহলে লাভ, প্রফিট কটা? 1 টাকা হবে। তাহলে সিপি ক টাকা হবে? 7 টাকা হবে না? তাহলে 8 সমান সমান কত? 8 সমান সমান কত দিয়েছে? বিক্রি করলে 8 সমান সমান 270 দিয়েছে। তাহলে 7 সমান সমান কত? তাই তো নাকি? তাহলে এটাও করতে পারো একরকম ভাবে। নাহলে কি করতে পারো, বিক্রয় মূল্য তো এত পার্সেন্ট লাভ, তাহলে আমার সিপি যদি 100 টাকা হয়, এসপি কত হবে গো? 112.5, তাই তো? তাহলে আমি কি করতে পারি, 112.5 সমান সমান কত টাকা? 270 টাকা। তাহলে 100 সমান সমান ক টাকা? বেরিয়ে যাবে। বললে আমার বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? এটা বুঝতে পেরেছো না পারোনি? কারণ 12.5% লাভ মানে কি, যদি আমার 12.5% লাভ মানে আমার, যদি আমি 100 টাকায় যদি কিনে 12.5 টাকা লাভ হয়েছে, তার মানে কি বিক্রয় মূল্য কত হবে? 112.5 হবে। করলেই তো বেরিয়ে যাবে। সিম্পল, এটা করো। এটা করলে কত উত্তর হয়েছে রে? 240। 240 হবে তাহলে। 240 মানে এটা হচ্ছে সিপি, আর এটা হচ্ছে এসপি। ক্রয় মূল্য 240 টাকা, তাই তো? আর দিয়ে কাটাকাটি করলে কত হবে? 3/24, 3/24, 3/24, হাতে কত 3 থাকবে, তাহলে কি হবে? 3/24, 57, 58, 40 এর সাথে গুণ করলে 7 হবে তো?
তাহলে ওই 3 অঙ্কটা করে দিন, বুঝতে পারছি না। বাবা, এবারটা এইটা প্রফিট তো ওটা হবে। হুম, ঠিক আছে। এটা ভুল হয়েছে, 12.5%টা 1/8 তো, এটা হচ্ছে সিপি হচ্ছে 8 হলে এসপি 9 হবে, ঠিক আছে। তাহলে 9 সমান সমান কত হবে? 270। এটা ভুল, আমি ভুল হবে, তাহলে 9 মানে 30 টাকা, তাহলে 8 সমান সমান কত? 340, 340 টাকা। এটা উল্টে গেছিল, বুঝলে? ভালো করে দেখো, সিপি 100 টাকা হলে এসপি 112.5, তাহলে 112.5 এর হচ্ছে 270 টাকা হলে 100 টাকা, 100 সমান সমান ক টাকা হবে? তাহলে 100 সমান সমান কত হবে গো? 270 বাই 112.5 ইন্টু 100, তাই তো? করলে কত হবে? এটা শূন্য হয়ে গিয়ে এটা উপরে চলে আসবে, তাই তো? তাহলে এটা কি করলে 2 হবে, এটা 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, আবার কি 5 11 মানে হাতে 1, 5 দুগুণে 10, 5 5 25, তাই তো? এবার 25 দিয়ে কাটবো, 25 4 100, 25 9 225, 9 দিয়ে 270 কাটলে 30, তাহলে গুণ করলে কত হবে? 30 গুণিতক 8, তার মানে 240। এই তো, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? বুঝতে পারছো তো? ওসব বাস্তব জিনিস দিয়ে ভাবো। এইটা এটা বোঝার দরকার নেই। এটা হচ্ছে 12.5%, মানে আমি যেমন পার্সেন্টেজ করিয়েছি 12.5% মানে ওদিকে যাও না, 12.5% মানে 1/8। এটা হচ্ছে যেমন 20% মানে 1/5, 12.5% মানে 1/8। তার মানে সিপির উপরে তো আমরা সবসময় লাভ খুঁজি। সিপি যদি 8 টাকা হয়, তাহলে এসপি ক টাকা হবে? 9 টাকা। তারপর তো আমার 1 টাকা লাভ হবে। 12.5% লাভ মানে ওটার লাভ বলে দিয়েছে। তাহলে 1/8, তাহলে সিপি যদি 8 টাকা হয়, এসপি হবে 9 টাকা। মানে এইটা তোমার মুখস্থ রাখতে হবে। আচ্ছা, 20% মানে কত জানো? 50% মানে কত জানো? তুমি আমার পার্সেন্টেজের অঙ্ক করেনি বলে এটা ভুল আছে। ঠিক আছে, দেখো, 50% মানে পার্সেন্ট মানে কি? 100 দিয়ে ভাগ, তাহলে 50 বাই কত হবে? 100। তার মানে কত হলো? 1/2, মানে 50% মানে 1/2। 20% মানে 20/100, কাটাকাটি করলে কত হবে? 1/5। তেমনি 40% মানে কত? 40/100 মানে 2/5। তেমনি 12.5% মানে কত? 1/8, মানে 12.5/100। এটা কাটাকাটি করলে 1/8। বুঝা গেছে? সেই জন্য করে এটা মুখস্থ রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে। বোঝা গেল? বুঝতে পেরেছো তো? মুছে দিলাম, তারপরের দাগের অঙ্কটা করো। কি হয়েছে? সারাক্ষণ শুধু ঘুরে বেড়াও সেখানে। স্যার, তার পরের দাগের অঙ্কটা সি উত্তর হবে। হ্যাঁ, হবে। আমি সেখানে ঘুরে বেড়াই সারাক্ষণ, লোক গুনি কে যাচ্ছে কে না যাচ্ছে। না, না, আমার ওইখানে করো তারপর দাগের অঙ্কটা, তোমাকে বলছি। তুমি কি ওদিকে পড়তে যাও নাকি, না কলেজে যাও? এই রিসেন্ট দেখেছি তো, কলেজ শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? এমএ বিএড করেছো না করো? কোন সাবজেক্টে? হিস্ট্রি। ভালো, বিএড করো। 4 নম্বর দাগের অঙ্কটা করে। 4 নম্বর দাগের অঙ্কটা কর। 4 নম্বর দাগের অঙ্কটা কর। ক্ষতি হয়েছে, কি ক্ষতি হয়েছে বল? ক্ষতি কখন হয় রে? তো আমার বিরাট বড় ক্ষতি হয়ে গেছে। কখন হয়? তুমি যেটা চাওয়ার ইচ্ছা ছিল সেটা পাওনি, বলে ক্ষতি হয়। তোমার যে টাকায় বিক্রি করার কথা ছিল সেটা তুমি পাওনি, তাহলে ক্ষতি হয়েছে। 300 টাকায় মাছ কিনেছো, মাছ কিনেছি বলে তুই আমি খেতে ভালো লাগছে না, আমি বিক্রি করে দিয়ে আসি। 250 টাকায় বিক্রি করে, তখন ক্ষতি হয়েছে। তাই সে ক্ষতি হয়েছে বলো। একটা সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে?
এদিকে দেখো 1400 টাকায় কিনেছে, কিনে ক্ষতি হয়েছে কত? 15%। তাহলে আমি যদি এসপি করি তাহলে কি হবে? তুমি এখান থেকে বুঝতে পারছো, তাহলে নিশ্চয়ই এসপিটা হচ্ছে কম হবে, 1400 থেকে তো কম হবে। তারপরে তো ক্ষতি হবে, তাহলে এসপি হবে 1400 ইন্টু 85/100, তাহলে হয়ে গেল, হ্যাঁ কি না? এটা আরেকবার 15% মানে কত? এটা আরেকবার করতে পারো, 1500% মানে 3/20, ঠিক আছে? তাহলে সিপি যদি 20 টাকা হয় তাহলে এসপি কত হবে? 17 টাকা। তাহলে 20 সমান সমান কত? 1400। তার মানে এটা কয় গুণ? 70 গুণ। আর 17 সমান সমান কত হবে? 70 গুণ মানে কি 749 নয়, হাতের 4, 7 7, 7 11, 1190 টাকা, তাই তো? বুঝতে পারতে হবে না, তুমি এখান দেখো এইটা বলবো না এটা বলবো? ওইটা? আরে লস মানে কি? লস কখন খায়? যখন তুমি যে টাকায় কিনেছো তার থেকে কম টাকায় বিক্রি করলে লস হবে। সিপি 1400 টাকা হলো, তুমি একটা জিনিস বিক্রি করেছো, কিনেছো 1400 টাকা, কিন্তু কোন, আমার কথাটা শোনো, তুমি একটা জিনিস 1400 টাকায় কিনেছো, ধরো তুমি একটা বই কিনেছো 1400 টাকা, তুমি বললে বইটা ভালো লাগছে না, আমি বিক্রি করে দেবো, তুমি তো দোকানে গেলে কি সেই টাকায় নেবে? এমন টাকায় কিনেছে তোমার 15% লসে সেই তুমি বিক্রি করতে হয়েছে। তাহলে 15% লস মানে কি? যদি আমার 1400 টাকা ক্রয় মূল্য হয়, লস মানে কি? যদি আমার সিপি 100 টাকা হয়, ভালো করে শোনো, তাহলে লস 15% হয়েছে, মানে কি এসপি ক টাকা হবে জানো? 100 বিয়োগ 15, তার মানে কি 85 টাকা, তাই তো? তাহলে 100% সিপি, তাহলে এসপি কত? 85%। তাহলে আমার কি হবে? এসপি সমান সমান কত হবে? সিপি ইন্টু এসপি যে 85%, তাহলে সিপি ইন্টু 85। কই বলে আমি এমনি বোঝাচ্ছি এটা, তোমার সিপি লস কি করে বুঝবে? যখন বুঝতে পেরেছো, তুমি 100 টাকায় কিনে 15 টাকায় লস খাচ্ছ, মানে কি 85 টাকায় তুমি বিক্রি করছো, সেটাই। তাহলে আমি যদি লাভ যদি এখানে হতো তাহলে কি 115/100 হতো, লস হয়েছে মানে কি? এইটা হচ্ছে সিপি, আর এসপি মানে 85 টাকা, তাহলে নিশ্চয়ই সিপির থেকে কি হবে? এসপিটা কম হয়েছে, তোমার লস হয়েছে, তাহলে 85/100। বোঝা গেল না গেল না? সিম্পল ভাবে ভাবো, অঙ্ক রিজনিং করতে গেলে উপর থেকে ভাববে, ডিপ ভাবে ভাববে না, আর ডিপ ভাবে যদি হয় ছড়কে ছ করে দেবে। আমি বলে দিচ্ছি, সবসময় আসান ভাষায় ভাবতে হবে, করলে হয়ে যাবে। দেখো না ক টাকা বেরিয়েছে। যদি এখানে লাভ বলতে, তুমি বলো যদি লাভ বলতে, যে আমাকে জিজ্ঞেস করলে বুঝতে পারছি না, ওর নামটা কি ভুলে গেছি আমি। এ তোমার নামটা কি গো? এ দেবজ্যোতি পাশে যে বসে আছে, কি? ইদ্রা? ও হিদ্রা, ও আচ্ছা। তুমি অনলাইনে ক্লাস করতে না? ও আচ্ছা। দেখো, যদি বলা হয় প্রফিট 15%, তাহলে কত হবে এসপি? কত হবে তুমি আমাকে বলো। হ্যাঁ বলো, না তোমার বলতে ও বলবে, তুমি তারপর তোমার জিজ্ঞেস করবো, ভেবে থাকো। প্রফিট, আমি একটা 15%, এটা 15%, সিপি 1400 টাকা, যদি প্রফিট 15% হয় তাহলে এসপি ক টাকা হবে? আচ্ছা, যোগ করে দিলে হবে, কি হবে গো? আরে সিম্পল জিনিস, এরা এত গুলা এত দেখো। আরে প্রফিট 15% মানেটা কি? সিপি যা হবে তার উপর 15% আমাকে লাভ করতে হবে, তাহলে কি জিনিস? ইজি জিনিস। এসপি মানে কি 1400 টাকা, তাহলে 115/100 টাকা, এটাই হচ্ছে আমার এসপি। কি করে হলো? প্রফিট 15% মানে কি? সিপি যদি 100 টাকা হয়, এসপি কত হবে? 115 টাকা হবে, তাহলে 115টা উপরে নিচে দিতে 100 দিতে হয়ে গেল, সিম্পল, তার সঙ্গে সিপি গুণ করে দিয়েছি। সব রকম ভাবে করা যাবে, এর থেকে ভালো কি? 15% মানে জানো তো 3/20, তাহলে 20টা কি সিপি, লাভ 3 টাকা, তাহলে এসপিটা কত হলো? 23। মারবো না, এটা প্রফিট বলেছে। যদি ক্ষতি, তাহলে 20 সমান সমান 1400, তাহলে 23 সমান সমান কত? ওটা এসপি বেরিয়ে যাবে। বোঝা গেল? দু রকম ভাবে করতে পারো, তবে এখন তোমরা এরকম ভাবে শেখো, আর যদি এটা যদি কেউ শিখে আয়ত্ত করতে পেরেছে তাহলে তার তো আরো ভালো। বোঝা গেল না যাওনি? ঠিক আছে, করো। এটা কত হবে? 1100 কত? 90 টাকা হবে তো। তারপর দেওয়ার অঙ্কটা করো।
এই 1190 তো নাকি? এটা কি 17, এটা 20, এটা কত? 7 দুগুণে 14, 0 0 কেটে গেল 70, 749 9 হাতের 4, 1190। তারপরের দেখো অঙ্কটা করো। উত্তর মিলছে না, এ উত্তর নাকি মিলছে না, এ মুছে দিলাম, উত্তর মিলছে না। কত দেখো স্যার তার পরের দাগে অ্যান্সারটা 350 হয়েছে। বাহ বাহ, ঠিক আছে, আমার তো 360। ঠিক আছে, এবার ভালো তো। এ অসীম কত আর হবে রে? ডিটটা হয়েছে। করো করো। বলছে একটা বই 280 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলো। 20% ক্ষতি হয়েছে। হ্যাঁ স্যার 350 হবে। 280 টাকায় বিক্রি করে তা 20% ক্ষতি হয়, তার মানে এটা কি? 20% মানে 80। এটা কি ধরনের কথাবার্তা? 80% মানে 280, তা 100% মানে কত? তুমি উল্টো করে দিয়েছো ম্যাডাম জি, ম্যাডাম জি। কি করবে? এদিকে দেখাও, এটা একটু ঘুরিয়ে করতে হবে, তাই তো? তুমি তো পারোনি বুঝতে, হচ্ছে না তো সবসময় শুনে ঢিল মারলে হবে, বুঝতে হবে। এদিকে দেখাও, এই 20% ক্ষতি হয়েছে, তাই তো? আমি যদি সিপি 100 টাকা ধরি, এসপি ক টাকা হবে রে 20% ক্ষতি হলে? এসপি 80। তাহলে 80টা সমান সমান তো 280 টাকা বলে দিয়েছে, তাহলে 100 সমান সমান কত? হ্যাঁ কি না? বুঝতে পারোনি? ভালো করে তো শোনো, তোমার নিজের মতো করে ভেবো না। এটা আসান জিনিস, আসান ভাব। 20% ক্ষতি, ক্ষতিটা আমি কার উপর ভাগ করবো গো? সবসময় তো ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের উপর ভাগ করতে হবে। আমি যদি 100 টাকায় কিনি, কিনে আমার 20% আমি 20 টাকা ক্ষতি করছি, তাহলে আমার বিক্রয় মূল্য ক টাকা হবে গো? মাথা চুলবে না, তুমি বলো। আমি 100 টাকায় একটা জিনিস কিনেছি, কিনে আমি 20 টাকা ক্ষতি করে তাকে বিক্রি করছি, তা 80 টাকা। এটাই তো জিনিস। সেই এসপি বিক্রয় মূল্য বলে দিয়েছে ক টাকা? 280। তাহলে 80 সমান সমান যদি 280 হয়, তাহলে 1 সমান সমান কত? 280/80। আর 100 সমান সমান কত? হয়ে গেল। এটা হচ্ছে 5, এটা 4, 4 সাথে 8, 8 মানে 70। 70 5 গুণ করলে 350। তাহলে কি সিপিটা হচ্ছে 350 টাকা। বোঝা গেল? একশো 20 ধরে করলে লাভ হয়ে যাচ্ছে। সবসময় 100 ধরবে সিপিটা, ঠিক আছে? ভাষাগুলো একটু কেন বুঝতে পারবে না? দুশো আশি হয়ে 280 ইন্টু 100/80 করলেই হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো? এই ম্যাডাম, ওর নামটা কি? সব নাম ভুলে ঘুম পাচ্ছে। তারপরটা করো। এ মঞ্জু, তুই তো খাতায় ঢুকে যাচ্ছিস, মাথায় ঢুকবি কবে? তুই যদি একটা পর্দার আড়াল থেকে যদি বলিস আমার নাম মঞ্জু, তাহলে লোক কি ভাববে? তুই তোর মুখ দেখালি না, পর্দার নাম বললে যে তোমার হচ্ছে কি, মেল না ফিমেল, তখন কি বলবে? যাই হোক, তোমার নামটা কিন্তু ইউনিক আছে। স্নিগ্ধ আর স্নিগ্ধা, বিএইচে হয় ইংলিশে। স্যার 222 হচ্ছে পরেরটা, 222। হ্যাঁ, হলে হবে। হ্যাঁ, হবে। এদিকে দেখাও, এক ব্যক্তি 178 টাকায় একটা বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হলো। এই অঙ্কটা করো। অসীম করেছো ওটা? 222 টাকা।
যখন যখন আমি করব না, এই যখন ভোটের অঙ্ক করেছিলাম, এইটার উপর ওইটা করতে হবে, আলাদা আলাদা করলে হবে না। প্রথমে হয়তো 2% ক্ষতি মানে ভোট দিতে গেল না, মানে 98% ভোট দিতে গেল, তো তার মধ্যে আবার একজন পেয়েছে 45%। তাহলে কি হবে, 100 × 98/100 × 45/100, এরকম ভাবে এটা অঙ্কটা করতে হবে। এদিকে তাকাও, এদিকে তাকাও, চুপচাপ অঙ্কর দিকে তাকাও, হয়ে গেল। বলছে কোন একটা ব্যক্তি 178 টাকায় একটা জিনিস বিক্রি করায় তার লস হলো ক টাকা? লস হচ্ছে 11%। আবার কি বলছে, বলছে যে 11% লাভ করতে হলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে। আবার কি প্রফিট হয়েছে, কত করতে হবে? এটা করতে হবে 11% প্রফিটে করতে হবে, তাহলে তার কত টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে, হ্যাঁ কি না? দুরকম ভাবে করে যায়, ভালো দেখো। 178, লস হচ্ছে 11%, তাই তো? তার মানে কি, নিচে যদি আমি সিপি 100 ধরি, তাহলে এসপি কত হবে গো? হ্যাঁ, লস, তাহলে নিচে 100 ধরলাম, নিচে 100 ধরতে হবে, উল্টো হয়ে যাবে। উপরে 100 ধরতে হবে, নিচে 89 ধরতে হবে, যেহেতু কি সিপিটা বেশি, এসপিটা কম, কারণ যদি এটা এসপি দেওয়া আছে। এবার কি 11% লাভ করতে হবে, প্রফিট, তাহলে কি 111/100 করলে আমার বেরিয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? প্রথমে কি করলাম, সিপি বের করে দিলাম, সিপির উপর আবার কি 11% লাভ হচ্ছে, 111/11, এভাবে করতে হবে। প্রথমে কি, এটা কি সিপি, সিপির উপর সবসময় তো লাভ হয়, তারপর 11% লাভ করতে হবে, মানে 111/100। বোঝা গেল? এটা যদি আমি ছাড় করে করতাম কি করে হতো, ভালো করে দেখো। লস 11%, তো তাহলে একই জিনিস, এটা যা, এটার উত্তর কত হবে? 89 দোকানে কত? 78, 100 কেটে গেল, 11 দোকানে 222, এইটা টাকাটা। ঠিক আছে, এই টাকাটা, এইটা আর এক রকম ভাবে করতে পারে। দেখো, এটা যখন অন্য রকম বলছে যে আমি গুলিয়ে যাচ্ছে, তখন কিভাবে করতে হবে? এসপি 178, লস 11% হয়েছে, তাহলে লস 11%, তাই তো? তাহলে সিপি কত? সিপি যদি 100 হয়, লসটা কত? এসপি কত হবে? 89 না? তাই এই 89 সমান সমান তো 178 দিয়েছে, এই 89 সমান সমান 178, এটা 178 কি করতে দুগুণ করলে, তাহলে সিপিটা নিশ্চয়ই দুগুণ হবে। তাহলে সিপি কত হলো? 200 টাকা হলো। আবার কি বলছে পরের লাইনে, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে। তা লাভটা কার উপর বার করবো? নিশ্চয়ই সিপির উপর বার করবো। তাহলে সিপি 200 টাকা হলে লাভ কত হবে? 111/100। তাহলে এটা দুটো দিয়ে কাটলে কত? 2 হবে। তাহলে 111 × 2 মানে 222। মানে এটাকে আমি ছাড় করে করেছি, এটাকে কম্বাইন করে করেছি, এটা যেটা করেছি সেটা উপরটা করেছি। বোঝা গেল না? গেল না? সত্যি বুঝতে পেরেছো? হ্যাঁ, এই বুঝতে পেরেছো? এই যে আলী হোসেন, আর হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার লস। লস মানে বুঝতে পেরেছো? যদি আমার সিপি হয় 100 টাকা, লস হলো 89 টাকা, তাহলে 89 সমান তোমার তো 178 বলে যে বিক্রি করেছি, তাহলে এটা কি দুগুণ তো? তাহলে 100 সঙ্গে 2 গুণ করলে আমার এসপিপি বেরিয়ে যাবে। আবার কি বলেছে? আবার বলছে প্রফিট কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে। কার উপর লাভ বার করবো? আমার সিপি বলা আছে, তাহলে আমার কত এসপি কত হবে? 111/100, তাহলে করলে আমার বেরিয়ে যাবে 222 টাকা। বোঝা গেছে? সিম্পল ভাষায় ভাবো, বেশি কঠিন করে ভাবতে যেও না, তাহলে বুঝতে পারবে না। তারপরের দাগের অঙ্কটা করো। এ মঞ্জুশ্রী, এই মঞ্জু, হ্যাঁ, মঞ্জু জি, স্যার তারপরেরটা 145 হচ্ছে। বাহ বাহ বাহ, সবজি। এই হিন্দিতে জি বলে কাকে? জি বলা মানে তাকে সম্মান দাও। স্যার জি इधर आइए ना, ए गुप्ता जी क्या कर रहे हैं, ठीक है, এই সব জি মানে কি? এটা সম্বোধন দা, তাই তো? এই তারপরে দেখেনটা করো। এ মঞ্জু, কি হয়েছে বল, কোথায় আটকে গেছে? প্রফিট লসটা করিয়ে না, প্রফিট লসটা করিয়ে আমি ফিজিক্স পড়াবো, ফিজিক্স পড়াবো, বুঝলে? রিজনিং পড়াবো তো, রিজনিং ভাল লাগে। রিজনিং হচ্ছে
সব থেকে পৃথিবীতে সোজা জিনিস, তাই তো? ব্লাড রিলেশন কিচ্ছু হবে না, ব্লাড রিলেশন সব থেকে সোজা। আমার মা দেখেছি, প্রত্যেকটা বাড়ির মা কাকিমা একটা ঘুরিয়ে পিটিয়ে বললে তো সবার ঠিক উত্তর দিয়ে দেবে, ও তোর ভাই হবে, ও তোর দাদা হবে। যে আমি বললাম আমার আমার বাবার পিসির মেয়ের ছেলে আমার কি হবে? শালা বাবার পিসির আমরা তো খাতাই করতে শুরু করবো, ও আর ঠিক মনে করে এদিক থেকে এদিকে একটা ভাই হবে, হ্যাঁ কি না? মারা কিন্তু এটা বুঝতে পারবে না, বুঝিয়ে এটা পারবে না কিন্তু, যে একটা ছবি দেখিয়ে বললো তার বাবা আমার মায়ের বোনের শ্বশুর। মারা ঠিক বলে দেবে, হিসেব টাইম দিলে বলে দেবে, বলে দেবে। এ বলছে যে একটা বাড়িতে একটা প্রচলন আছে না দেবজ্যোতি, বল। বাড়িতে একটা কথা প্রচলন আছে, তোমার 12টার সময় দুপুরের খাওয়া তুমি 4টের সময় খাচ্ছ। মারা কি বলে রে? দুপুরে 2টোর সময় খাওয়ার কথা, দুপুরের খাবার সেটা তুমি 4টের সময় খাচ্ছ, হ্যাঁ, অবেলায় খাচ্ছ। আর একটা বলে না ওয়ান টাইমে খাচ্ছিস কেন? ওয়ান টাইমটা কি রে বাবা? ওয়ান টাইমটা ইংলিশ টার্ম, তাই তো? অন টাইম, যে টাইমে তোমার যাওয়ার কথা ছিল তার উপরে তুমি যেতে পারোনি, সেই জন্য করে অন টাইম। অন মানে পরে, তার উপরে গেছে। এই টাইমের আগে কি প্রিপোজিশন বসে রে? টাইমের আগে কি প্রিপোজিশন আছে? ডেটের আগে ডেট, ডেটেড অন। ইংলিশে তো তোরা খুব কাঁচা, আমি তো এমনি কাঁচা, আমার থেকে তো তোরা খুব কাঁচা। এই হয়েছে? কেন হচ্ছে না? স্যার 345 হয়েছে। কাটাকাটি হচ্ছে না, পেন ছিঁড়ে দেয় না, খাতা ছিঁড়ে দেয়। খাতা ছিঁড়ে দিলে তো এমনি তো কেটে যাবে। মঞ্জু এমনি অঙ্ক পারে, ওকে সময় দিতে হবে। এ মাঝখানে দুটো মেয়ে পেরেছো, তোমার নাম কি? পূজা, আর ওর নাম? হ্যাঁ, মিতা। ও, মিতা, পূজা, ও নামটাও ভুলে গেছি, হিদ্রা, ও অনন্যা ওর নাম আছে মনে আছে। তোমার নাম কি? ইতিহাস, দীপিকা, তোর নাম তো ভুলে গেছি। দেবস্মিতা, দেবস্মিতা। আরে ও তো এ চিনি, এ তো আলী, এ তো মঞ্জু, ও অসীম, ও সুজয়, ও দেবস্মিতা। 345, বাহ বাহ বাহ, 345 পেরেছিস? আলী পারিস নি কেন? চেষ্টা কর, কোথায় আটকে যাচ্ছে বল। এক বলছি, এক ব্যক্তি 330 টাকা একটি বস্তু বিক্রয় করে 10% লাভ করে, ধরতে পেরেছিস? 330 টাকায় বিক্রি করেছে, করার পরে 10% লাভ হয়েছে, তার ক্রয় মূল্য বার কর। 330 টাকায় বিক্রি করেছি, 10% লাভ হয়েছে, তার মানে কি আমার ক্রয় মূল্যটা বার করতে হবে। তার পরের লাইনে আমি পরে পড়বো, বোঝা? তার ওইটা করো, বাড়িতে গিয়ে না প্র্যাকটিস করবে, ঠিক আছে? এদিকে দেখাও, এসপি 330 টাকা, লাভ কত হয়েছে? 10%। ভালো করে দেখো, তাহলে সিপি কত হবে? এই কি হয়েছে? এই এদিকে দেখো, সিপি 100 টাকা হলে এসপি ক টাকা হবে গো? 110 টাকা না? 10% লাভ মানে কত? 110 টাকা। তো তাহলে 110 সমান তো আমার আবার 330 বলে দিয়েছে, বুঝতে পারছিস? এটা তো 330 টাকায় তো বিক্রি করে, এটা কত? 3 গুণ। আর সিপিটা নিশ্চয়ই আমার 3 গুণ করতে হবে, তাহলে কত হলো? 300 টাকা। তার পরের লাইনের এবার পড়বো, কি পড়বো? 15% লাভ করতে গেলে ক টাকায় বিক্রি করতে হবে। তাহলে আমি সিপি 300 টাকা বেরিয়ে গেছি, তাহলে কত হবে রে? সিপি যদি 300 টাকা হয়, তাহলে এসপি কত হবে? আবার এসপিটা কত হবে? 15% লাভ মানে 115 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এই তো আবার 115 সঙ্গে 3 গুণ করে দেবে, 345। বুঝতে পারতে হবে না, এটা হয়েছে। বুঝতে পারবে না, পারবে। 300 টাকা তো সিপি বুঝতে, সিপি 300 টাকা বুঝতে পেরেছো? সত্যি কথা বল।
সিপি 300 টাকা বুঝতে পেরেছিস? আচ্ছা, বুঝতে পেরেছি। এ এ 10% লাভ মানে কি ভালো করে বল। আর সিপি যদি 100 টাকা ধরি, এসপি কত টাকা হবে? 110 টাকা তো। তারপর তোমার 10% লাভ হবে। প্রথম লাইনটা কি বলেছে বল, প্রথম লাইনটা পড় সব মন দিয়ে। চুপ কর। 330 টাকায় বিক্রি করেছে। তাহলে এসপি আবার এখানে 110 সমান সমান যদি 300 হয়, 330 হয়, তাহলে সিপিটা তো 100 সমান সমান কত? তাহলে এইটা হচ্ছে 3 গুণ হলো তো, 110-এর সঙ্গে 3 গুণ করলে তো 330। তাহলে সেই 3টা তো আমি এখানে আবার গুণ করবো, তাহলে কত হলো? 300। কত কথা বুঝতে হবে না? 330 টাকা 10% লাভ মানে কত হবে? 100/110। আবার কত পার্সেন্ট লাভ বলেছে? 115%। 115/100 করে দিলে 345। আচ্ছা, ওই জায়গাটা বুঝতে পারেনি। এইটা ভালো বোঝাচ্ছি, ওটাও বুঝতে পারছে কঠিনটা, এটা বুঝতে পারেনি। তাহলে সিপিটা 300 টাকা, তা আবার কি বলেছে? 15% লাভে বিক্রি করতে হবে আবার আমাকে। দাঁড়িয়ে এই পর্যন্ত শেষ, একটা পোর্শন হয়ে গেল। আবার পোর্শন কি? কত টাকায় 15% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য ক টাকা হবে? তাহলে 15% মানে কি? আমি তো এখন সিপি 300 টাকা পড়ে গেছি, তাহলে 15% লাভে বিক্রি করতে হবে মানে কি? 100। কোন রাজ্যে? অঞ্চল বলছি, শতকরা। मध्यप्रदेश राज्य है जी। ठीक बोला, देखा है, जो लिखा पढ़ा कर रहा है वो उसको मुंह में तो सही आंसर निकलेगा। জানো না, এটা পুরো সত্যটা বলবো। এ অসীম হইতে এই অঙ্কটা করবো না। আচ্ছা, আরো কোশ্চেন আছে, ধরবো দাঁড়া। মিউট হয়ে আছে। স্যার সাউন্ড শোনা যাচ্ছে না। ঠিক আছে, দিচ্ছি। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ। কিছু হলে একটু। এ কি বলেছে? কোন বস্তু 20% লাভে বিক্রয় করা হলে তার বিক্রয় মূল্য 120 টাকা হয়। এটা কে পারে? অসীম, পারিসনি তুই? স্যার 100 হয়েছে, 100। 20% লাভে বিক্রি করেছে মানে কি রে? সিপি 100 টাকা হলে এসপি ক টাকা হবে? 120 টাকা। তা সেই তো এর বিক্রয় মূল্য বলে দিয়েছে তো 120 টাকা। তাহলে এটা 120 টাকা কি করে 1 গুণ হলো না? তাহলে নিশ্চয়ই এটা কি হবে? এটা 1 গুণ হবে। সিপি 100 টাকা মানে বড় আব্বা যা বলেছে সেটাই ঠিক। আমার ওইদিকে একজন হচ্ছে ওই পঞ্চায়েত প্রধান, বুঝলে? মানে হতে গেছে, মানে প্রধান বক্তৃতা, মানে অ্যাকচুয়ালি কিছু জানো না পড়াশোনা হলেও হতে পারে। কোন বস্তু 15% খরিদে বিক্রি করা হলে বিক্রয় মূল্য কত শতাংশ? আগে কি? আচ্ছা 75% হচ্ছে, 75%। হ্যাঁ, সত্যি 75% হবে। 75%। অঙ্কটা ভালো করে পড়ো, আমি জানি না তো অঙ্কটা এটা করতে হবে। কেন করতে হবে আমি বলে দিচ্ছি। এটা পার্সেন্টেজ বলে দিয়েছে। দাঁড়াও, এই সুযোগ কত পার্সেন্ট হবে রে? কোন বস্তু 25% ক্ষতিতে বিক্রি করা হলো, এড়িয়ে তাকাও। সিপি আর এসপি এড়িয়ে তাকাও। কোন বস্তু 25% ক্ষতিতে বিক্রি করা হলো, তাহলে ক্ষতিতে মানে কোন 100 টাকা হলে সিপি ক্ষতি মানে 25% ক্ষতি মানে বিক্রয় মূল্য ক টাকা হবে? 75 টাকা। তার পরের লাইনে টুইস্ট আছে, এবার পরের লাইনটা। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ? বিক্রয় মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ আমি বলেছি? কি করে হলো? হ্যাঁ, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ? না না, হ্যাঁ স্যার, 75%ই তো হচ্ছে। 75%ই হবে। বিক্রয় মূল্য হ্যাঁ। বলেছে 75, ক্রয় মূল্যের কত শতাংশ? ক্রয় মূল্যের কত শতাংশ মানে ক্রয় মূল্যটা নিচে আসবে ইন্টু 100%। তারপর তো হ্যাঁ 5 স্যার। তাহলে আস্তে আস্তে কেটে গেল, করলে
না জটিল না, আমি ভেবেছি যে বুঝতে পেরেছি না পারেনি, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বলেছি স্যার স্যার 10-এরটা একটু জটিল আছে দোষেরটা করো। একটু। 10-এরটা না 120 এটা উত্তর হবে। হতে পারে। কোন বস্তু 20% লাভে বিক্রি হলে বিক্রয় মূল্য কত শতাংশ হবে? ভালো করে কর। স্যার ওটা আমার ওই 83.1-3 হচ্ছে। আচ্ছা ঠিক আছে, না না ওটা কর, ওটা কর এরকম ভাবে কর, মুখে বলবি আর করছিস তো, তুই বাচ্চাদের মতো লাইন টেনে টেনে অঙ্ক করছিস কেন? না না তুই এটা কি আল দিচ্ছিস? বাংলা স্যার খাতা। 10-এরটা 83.1-3 হয় কি একটু দেখুন তো। ঠিক আছে আমি দেখছি কি হয়েছে না। এইদিকে 10-এর টার্গেটটা দেখো, ওদিকে কি সেই তো আছে, অন্য তো আছে, সুবীর আছে, প্রশান্ত আছে, প্রশান্ত তো পাস করেছে। এদিকে দেখো বলছে যে কোন বস্তু 20% লাভে বিক্রি করা হলো, এদিকে তাকাও। 20% লাভে বিক্রি মানে আলে বল কি, 120টা কি এসপি, সিপিটা 100 হলে এসপিটা কত হবে? 120। পরের লাইনটা এবার পড়ো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যে কত শতাংশ? আগে হ্যাঁ জি, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের, তাহলে বিক্রয় মূল্যটা নিচে আসবে, এটাই হচ্ছে উত্তর। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের বলছে, যেটা বলবে যার সাপেক্ষে বলবে সেটা সবসময় কি হবে? নিচে আসবে। ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্যের মানে 120 নিচে আসবে 100%, তাই তো? তাহলে হলে কি হবে? শূন্য শূন্য কেটে গেল, এটা 6, এটা 5, এটা 3, এটা কত 50, তাই তো? তাহলে 250/3 মানে 3 আসতে 24, হাতে 10, 3 তিরিকে 9, 83.1-3%। তাহলে সৌদিক ঠিক বলেছে, বাকি সব ভুল। ও ঠিক বলেছে, 83.1-3% মানে 83.33, 1-3 মানে 0.33, তাই তো? এটা একই। ভালো করে অঙ্কটা করবে, আগে লাভ হবে না, সেই জন্য করে বলি আগে নিয়ম মাফিক করবে তারপর লাভ হবে। বুঝতে পেরেছি, কি বুঝতে পেরেছিস বল? আমি যেটা বলেছি সেটা, সিপিটা তো 100, তা 10%, 20% লাভ হলে তাহলে কত? এসপি 120। অঙ্কটা তার পরের লাইনে ওখানে লুকিয়ে আছে, বলেছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের কত পার্সেন্ট। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের, যেটা বলবে যার সাপেক্ষে বলবে, ক্রয় মূল্যটা কার সাপেক্ষে? বিক্রয় মূল্যের সাপেক্ষে, সেটা সবসময় নিচে আসবে। আগেরটা ওরকমই বলেছে যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের, সেই জন্য ক্রয় মূল্যটা 100 ছিল বলে নিচে এসছে আগে। হ্যাঁ বলে এবার যে 100টা হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 120 টাকা, তাহলে বিক্রয় মূল্য নিচে 120 টাকা, আর যখন শতকরা বলবে তখন 100 দিয়ে 100% করতে হবে, বললে ওই 83.1 হবে। বোঝা গেল না গেল না? ওটা কাটাকাটি এবার নিজের সাপেক্ষে করতে হবে। বুঝতে পেরেছিস? তুই সব ঝিমিয়ে থাকিস কেন? ও বাড়ি থেকে খেলে আসে, সত্যি সত্যি তুই কটার সময় বেরোস? তো বাড়িতে খাওয়া দাওয়া করে বেরোতে পারিস? মা তো পুরো দেয়, একটা মেয়ে বাইরে যাচ্ছে মানে মা কত রেসপন্সিবিলিটি, আর ছেলেদের বলবে হ্যাঁ তুই যা, তুই বাইরে দেখি খেয়ে নিয়ে যা। কোথায় থাকবি? কোথায়? ধীরেশ্বরপুরে? কেন হয় না? ওর মেসে থাকি, ঘর ভাড়ায়, আত্মীয়ের বাড়ি। ভালো, যাই হোক, আত্মীয়ের বাড়ি থেকে কিছু বলে না, বুঝলি না এখন বাচ্চা আছে, মাসি না পিসি? পিসি তো ভালো। তারপরে অঙ্কটা কর। এটা বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ তারপরে দেখ অঙ্কটা কর। তারপরে দেখ একটা অঙ্কটা পারবি তো, আর করার দরকার নেই। বুঝলে? বলছে যে কাটাকুটিটা তোর মারবো তো,
একটা বস্তু ক্রয় মূল্যের এত টাকায় বিক্রি করলে 20% লাভ হয়। আচ্ছা, 20% লাভ মানে কি? 120। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এত টাকায় বিক্রি করলে তাহলে 120 সমান সমান 33.60। তাহলে 100 সমান সমান কত? ওটা পারবি না? 3 দিয়ে কাটবে, দেখ 30 হবে। 30 হবে, আমার সিপিটা 30 হবে। মারবো জানিস তো? 30 কোথায়? বলছি তো ক্রয় মূল্য কত? 30 টাকা হবে। এমন মারবো তো, দাম দাম সব ভেঙে দেবো। এদিকে টাকা, এইদিকে টাকা। এই সিপি এসপি 100 টাকা হলে 120 টাকা, তাই তো? এদিকে দেখা 100, আবার কি 120 সমান কত হয়েছে? 33.60। না এটা তো বিক্রয় মূল্য। তাহলে 120টা কত হবে রে? এই 0 0 কেটে দে না। 12 দিয়ে কাটলে কত হবে? 12 দুগুণে 24, হাতে কত? 9। তাহলে 28 টাকা। 28 টাকাই হবে। তাহলে এই এটা কি হলো? 28 টাকাই হবে। স্যার এর অ্যান্সারটা মিলছে না। হ্যাঁ, ওই 28 টাকা হবে। ওটা অপশন হয়তো ভুলভাল আছে। না না, পৃষ্ঠা দিলে কি করে হবে? হ্যাঁ স্যার 28 টাকা হয়েছে বলে আর কিছু 28 টাকা বলিনি। মানে এটা 2.8 হবে। এটা হচ্ছে 2.8 গুণ, এটা হচ্ছে 2.8 গুণ করলে 28 টাকা হবে। ঠিক আছে, এ বুঝতে পেরেছি? আমি বুঝতে পেরেছি না পারেনি? সে একই জিনিস। কাটাকাটিটা শুধু নিজের সাপেক্ষে, নিজের দায়িত্ব নিয়ে করতে হবে। কাটাকাটির দেখে একটা জিনিস বল, আমরা অঙ্ক করতে গেলে কিন্তু, একটা বড় অঙ্ক দেখলে কিন্তু আমরা ভয় পাই কাটাকাটি দেখে। কিন্তু না, ওই কাটাকাটিটা এমন একটা টুইস্ট আছে, সেটা ধরতে পারলে 1 সেকেন্ডে হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো না পারুন? যখন আমি কাটাকাটি করতে পারছি, আমি এখন পাচ্ছি বলে আমি উপর নিচে গুণ করে দিচ্ছি, তখন আমি পারবো না, কি করবো গো? 33.60 বাই, তাই তো? এই পয়েন্টের বদলে 100 আসবে। তো এই করলে এই 0 0 কেটে যাবে। এবারে এইটা দিয়ে কাটবো, কাটলে হবে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, কি তারপরে যাতে জুড়বে নাকি? মানে একটা ও বাদ, ও যা আছে তাই, মানে একটা আগেরটা ওঠেনি। ঠিক আছে, তাহলে ওই 28 টাকাই হবে ক্রয় মূল্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইদিকে মুছে দিলাম, বুঝতে পেরেছো তো? ওই 28 টাকাই হবে। এবার কত থেকে 12 দাগের অঙ্কটা করো। এই 12 দাগের অঙ্কটা করো। 12 দাগের অঙ্কটা আমি পারবো না। মারবো কেন বাড়ি? একই অঙ্ক। প্রথম লাইনটা বুঝবি, তারপরের লাইনটা ফের করবি। স্যার 10% হতে পারে। হতে পারে। 10%। ঠিক আছে, দেখছি। শোনো, এখন কিন্তু আমি এখন প্রাইমারি স্টেজে আছি, লাভ ক্ষতি, মানে সবে ফার্স্ট স্টেজ চলছে। এখনো 2টো স্টেজ আছে, মানে এরপরে কঠিন কঠিন আসবে। একটু বোঝার চেষ্টা করো। ওকে জি। আমাদের মুখ্য নির্বাচন কমিশনের নাম কি রে? জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমারের সব ছেলে, ছেলের বউ সবাই আইএস। আমি আগে দেখছিলাম, ওর একটুখানি হিস্ট্রি। 2টো ছেলে আছে, তার ছেলের বউ সব আইএস। স্যার হ্যালো, হ্যাঁ, বলছি যে এখানে তো লাভ বা ক্ষতি কিছু লিখে দেয়নি তো। কোনো বস্তু এত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট ক্ষতি হয়। 12 টাকার লিখে হবে তো। আর 880 টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? কে বলেছে? 12 টাকার অঙ্কটা দেখ। হুম, এদিকে দেখো, কি অঙ্কটা বলতে পেরেছো না পারুন? লাভ হবে, আমি স্যার লিখে হ্যালো, দেবো। হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ। বলছি যে অ্যান্সারে লাভ বা ক্ষতি কিছু লিখে দেয়নি, 10% লাভ হচ্ছে।
সে হোক, 10%টা তো আছে। তা ওইখানে লাভ বা ক্ষতি লিখবে না? ওইখানে যখন উত্তরে প্রশ্নে দিয়েছে লাভ বা ক্ষতি কি হবে? বুঝছি, ও মিস্টেক হয়ে গেছে তো না, আর কি করা যাবে। ঠিক আছে, ও 10%ই হবে তাহলে। দেখো, কোনো বস্তু 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়। এদিকে দেখা, সিপি 100 টাকা, ক্ষতি 15%, তাই তো? তাহলে এসপি ক টাকা হবে? এসপি কত পার্সেন্ট হবে? 85। এই 85 আবার কি 680 টাকায় বিক্রি করেছে, তাই তো? তা 85 680 টাকা করো, কত হবে? 5 × 40, 8 × 64, 8, 8 গুণ, তাই তো? তাহলে এসপিটা কত হবে? 8 গুণ সিপি, তাহলে সিপিটা কত হবে? 800 টাকা। হয়েছে? এটা বুঝতে পেরেছো না পারোনি? এটা বুঝতে পেরেছো মিতা? এটা ক্রয় মূল্য বেরোলো, প্রথম লাইন থেকে ক্রয় মূল্য বেরোলো। 15% ক্ষতি হয়েছে তো, তাহলে 85 টাকায় হচ্ছে 85% এসপি হবে। সেটা সমান সমান কত? 680। তাহলে এটা কত গুণ? 8 গুণ করলে দেখবে 680 টাকা হচ্ছে। আর যা ওই 8 গুণ হচ্ছে নিজের তো সঙ্গে, তো সিপির সঙ্গে তো 8 করবো, করলেই তো 800 বেরোবে। এবার কি বলেছে? এটা প্রথম লাইনে হয়ে যাবে। এবার কি পরের লাইনে কি বলেছে খাতায় দেখো, বলছে 880 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে। এবার কি হবে? এসপি কত? 880 টাকা। তাহলে লাভ কত হবে? প্রফিট, এটা থেকে বিয়ে করলে 880 থেকে 800 বিয়ে করলে ক টাকা হলো রে? 80 টাকা। এবার যদি আমি প্রফিট পার্সেন্টেজ ধরি তাহলে কি হবে গো? এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100%, তাই তো? তাহলে এটা করলে কত? এসপি মাইনাস সিপি মানে কত? 80, আর সিপিটা কত? এই 800 বাই 100, তাই তো? করলে তো বেরিয়ে যাবে। এটা এটা কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, 8 10 80, তাহলে কত হবে? 10%। 10% কি প্রফিট? বোঝা গেল না যায়নি? কোনো কঠিন নয়, দুটো লাইনটা আলাদা আলাদা করে ভাবতে হবে। এই 15% ক্ষতিতে বিক্রি হচ্ছে, মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 85 টাকা। আবার প্রথম লাইনেই কি দেওয়া আছে? সে 680 টাকায় বিক্রি করেছে। তাহলে 85% সমান সমান 680 টাকা হলে 100% সমান সমান কত? সেটা তো সিপি। 100 আর 85টা আমি কেন ধরছি বলো তো দেখি? এই ধরাটা তোমরা বুঝতে পারছো না নাকি? এই আমি সিপি 100 ধরেছি, তারপর 15% ক্ষতি হলে এসপি 85টা, হ্যাঁ 80টা, সেটা তো বলতে হবে। সব সময় পার্সেন্টেজের হিসেবে 100 ধরতে হয়। 15% ক্ষতি মানে কি? 15% লাভে আমি লসে বিক্রি করছি। 100 টাকা যদি কিনি তাহলে 15 টাকা লাসে বিক্রি করলে তাহলে 25 টাকা বিক্রয় মূল্য হবে। 680 তাই ওটা কি? 85টা তো এসপি বেরিয়েছে, 85টা ওটা তো বিক্রয় মূল্য। আর প্রথম লাইনে তো আবার 680 টাকা বলে দিবে, তাহলে 85 সমান সমান 680 ধরবো না? এরা একটা লাইন যদি আমি স্টেপ জাম্প করি, কিন্তু আনমান ভেঙে যাচ্ছে। এইদিকে তাকা, এই আলি এদিকে তাকা। 85 সমান সমান 680, 1 সমান সমান কত? 680/85, আর 100 সমান সমান কত? 680/85 ইন্টু 100। এই 100টা তো আবার এই সিপি, সেটাই তো সিপি বেরিয়েছে রে পাগলা। সিপি এটা কাটাকাটি করলে এটা 8 হবে, এই 8 ইন্টু 100, এটা 800 টাকা। বুঝতে পেরেছি আবার? আর যদি নিচে নিচে করছি বলে এটা বুঝতে পারছি না। একটা যদি স্টেপ জ্যাম মেরেছে, একটু মাথা তুলতে ফেটে যাচ্ছে। তারপরে দেখ অঙ্কটা কর, তারপরে দেখ অঙ্কটা কর, সব অঙ্ক করে আবার পর। স্যার উত্তর মিলছে না পরেরটা। হ্যাঁ, পরেরটা উত্তর কোথায় মিলছে না। আমার তো 1035 হচ্ছে। হলে হবে। পরের দেখ অঙ্কটা দেবো, তুই করেছিস? বলে নাকি উত্তর মিলছে না নাকি এদের। এই যে অঙ্কটা করেছি বাবু, 1035 হলে হবে। উত্তর মেলার কি দরকার? উত্তর ভুল থাকতেই পারে। তোর যখন কম্পিটিটিভ পরীক্ষা দিবি দেখবি 2-3টে এরকম উত্তর ভুল আছে, তখন তুই কমপ্লেন করিস স্যার উত্তর মিলছে না। ওরা তোমার টাইম খাওয়ার জন্য, এটা কি জানিস কি তোরা?
না জানিস না? যখন কোনো অঙ্ক একবার বা দুবার করে যখন মেলে না তখন ভাবি ওটাই ভুল আছে, ও টাইম লস করার জন্য, বরবাদ করার জন্য ওরকম করে ভাই। ঠিক সাথে মানে মানে ব্যাপারটা কি, একটা অঙ্ক ভুল মানে কি 99 উপর সবার মার্কস হবে, পার্সেন্টেজ হবে, বুঝা গেছে? মানে 1 নাম্বার সবাই পেয়ে গেল, টাচ করলেও পাবি, না টাচ করলেও পাবি, বোঝা গেল? সিম্পল জিনিস। এইগুলো একটু সেন্সার থাকতে হবে যে এটা ভুল না ঠিক। সবসময় ভুল ভুল করে চেল্লালে হবে? আমাকে তো অঙ্কটা করতে হবে, তারপর বলবো যে আমি ভুল, এই অঙ্কটা ভুল আছে। কর। এ অঞ্জু, করছিস নাকি? আমি জানি না অঙ্কটা, আর করবো না অঙ্ক। এটা কি করাবো বল? বোরিং লাগছে। এ প্রফিল আর করবি? আমি এবারে একটা চ্যাপ্টার, কটা বাজে বলতো দেখি? আধা ঘন্টা বাকি আছে কি? আধা ঘন্টা বাকি আছে। কি করবি বল? ফিজিক্স থেকে যে কোনো একটা টপিক তোল চোখ বন্ধ করে। ফিজিক্স পড়তে ভালো লাগে না, ফিজিক্স করতে হচ্ছে ফিজিক্সের হ্যালো বাংলা স্যার, হ্যাঁ হ্যাঁ বল। বলি হ্যাঁ একটু ফিজিক্স করান, শেখ মানে ফিজিক্স তো কিচ্ছু করানো হয়নি। আচ্ছা ঠিক আছে। ফিজিক্স হচ্ছে, ফিজিক্সের হচ্ছে ভালো নাম ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানের স্ট্যান্ডার্ড নাম হচ্ছে ভূত বিজ্ঞান। ভূত মানে কি, যার মধ্যে কোনো রস কস নাই, নিরস সাবজেক্ট, অথচ তার উপর সেটা জীবন বিজ্ঞান। পৃথিবীতে জীবন বিজ্ঞান হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং জিনিস এবং লোক বেশি নাম্বার পায়, কিন্তু আলটিমেট দেখা গেছে জীবন বিজ্ঞানের কোনো, ভৌত বিজ্ঞানের মতো করে পড়তে হবে। এ মানুষের চোখের লেন্স কি? স্যার অবতল। বলিয়েছি। এ বল। মানে সিম্পল কথা বললে দ্বিতল বলা। মানুষের চোখে, এই যে চোখটা দেখছো, ঠিক আছে, আমি চোখ সম্বন্ধে বেশি জানি না, চোখ আমি আঁকতে পারি না, কেউ যদি এঁকে দিতে পারি ভালো। দেখ, আমি কিন্তু পাচ্ছি না, ঠিক আছে। এই সিভি থেকে 40টা করতে হবে, 60টা। এখন তো পুরো ওটা পাই। ভালো করে শোনো, ঠিক আছে? এখানে আসি। জিআই কি করাবো বল? ভালো করে শোন। এটা একটা চোখ, যাই হোক, চোখের, এটা চোখের পাতা নয় রে, এটা চোখের যে মনিটা আছে, এই যে কালোটা আছে বুঝলি, কালোর উপরে এই যে কালোটা, ঠিক আছে? এবার বলি শোন, মানুষের মানবে কটা স্নায়ু আছে রে? এ কটা স্নায়ু আছে? হুম? বিভিন্ন স্নায়ু করোটিক স্নায়ু বলে, 12টা। হ্যাঁ? হ্যাঁ? কে বলেছে? 31টা। 23টা হচ্ছে ক্রোমোজোম রে পাগল। তা মানুষের চোখে হচ্ছে করোটিক স্নায়ু 12টা, আর 23 জোড়া হচ্ছে তোমার সুষুম্নার স্নায়ু, ঠিক আছে? তো এই যে চোখ, চোখ হচ্ছে, মানুষের চোখ হচ্ছে উত্তল লেন্স। আগে লেন্স সম্বন্ধে একটু বলি, তারপরে তুই বুঝতে পারবি, ঠিক আছে?
লেন্স জিনিসটা কি? তুই জানিস তো লেন্স মানে আমাদের বলে না একটু তোকে লেন্স লাগিয়েছিস কিনা? হ্যাঁ, লেন্স 3 রকমের হয়, ঠিক আছে? 3 রকম না, মেনলি আমাদের যেটা বাস্তবে পাওয়া যায় সেটা হচ্ছে, একটা হচ্ছে কি অবতল লেন্স, একটা হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্সে আবার অনেক আছে, দ্বি উত্তল আছে, দ্বি ও সমোত্তল আছে, আরো আছে, কিন্তু এটা হবে উত্তল আছে, অবতল আছে, দ্বি উত্তল আছে, সম অবতল আছে। সম অবতল মানে একদিকে সমান, একদিকে আবার এরকম, এটাকে বলে সম অবতল, ঠিক আছে? বিভিন্ন ধরনের আছে। এবার মেন যে জিনিসটা আছে, আমার লেন্স 2 প্রকারের, একটা হচ্ছে উত্তল লেন্স, একটা হচ্ছে অবতল লেন্স, তাই তো? উত্তল লেন্স অবতল লেন্স কি করে চুনবো ভালো করে দেখো, স্ট্রাকচার দেখে কি বলেছে, দুই পাশে অবতল লেন্স কি হয়, অবতল লেন্স হচ্ছে কি হয়, দুই পাশ দুটো মাথায় হচ্ছে মোটা আর মাঝখানে সরু। এটা হচ্ছে স্ট্রাকচার। তোমাকে একটা লেন্স দিয়ে দিল হাতে, এটা উত্তল না অবতল কি করে বলবো? তখন তোমাকে হাত দিয়ে দেখতে হবে, একটু অনুভব করতে হবে যে এটা কি দুটো মাথায় হচ্ছে মোটা এবং মাঝখানে সরু, সেটাকে বলা হচ্ছে অবতল লেন্স। আর উত্তল লেন্সটা কি, মাঝখানে মোটা দুপাশে সরু, সেটা হচ্ছে উত্তল লেন্স। তেমনই এই যে উত্তল লেন্স, সেটা হচ্ছে মানবদেহের চোখে আছে, সেটা হচ্ছে উত্তল লেন্স, ঠিক আছে? যদি তোমাকে কোশ্চেন করে মানবদেহের চোখে কোন লেন্স আছে, সেটা হচ্ছে উত্তল লেন্স। ওকে, এবার দেখো উত্তল লেন্স আর অবতল লেন্স। উত্তল লেন্সে এই উত্তল লেন্স কি করে, কোন একটা উত্তল লেন্সের বিভিন্ন ধরন আছে, এই যে দুপ্রান্ত এটাকে বলা হচ্ছে মেরু। এবারে এই যে মেরু, এই মেরু আর এই দুটো মেরুর সাথে মেরু যোগ করলে এবং এর মাঝে যদি আমি একটা অক্ষি বলে টানি, মধ্যরেখা অক্ষরেখাটা কল্পনা করে এই যে পয়েন্টটা, সেটাকে বলা হচ্ছে, এটা কি বলবো, কেন্দ্র। এবার এই যে এর এখান থেকে একটা পয়েন্ট আছে, এটা পড়ে হচ্ছে মুখ্য ফোকাস, আবার একটা আছে গৌণ ফোকাস, তাই তো? কোনো একটা লেন্স যদিকে আমার হয়তো একটা আলো আসছে না, আমরা দেখবো আতসকাঁচ দেখেছো কি? আতসকাঁচ দেখবে এদিক থেকে আলো আসে, এদিক থেকে ধরবো, ধরলে দেখবি আমরা এখানে পাতা যদি রাখি, তাহলে দেখবো পাতাটা একটা বিন্দুতে পড়ছে, বিন্দুতে পড়লে পাতার অংশটা পড়ে যাচ্ছে। এই যে আতসকাঁচ বা ম্যাগনিফাইং গ্লাস, যদি বলা হয় ম্যাগনিফাইং গ্লাস বা আতসকাঁচে কোন লেন্স থাকে, তখন তো আমাকে বলতে হবে উত্তল লেন্স। ব্যাপারটা বোঝা গেছে? কারণ কি, কেন উত্তল লেন্স আমি বলছি শোনো। এবার এই যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমি কল্পনা করছি, এদিকে দেখো না, এবার দেখো ভালো করে, ধরো না এইদিকে আমাদের সূর্য আছে, এদিকে দেখো এদিকে আমাদের সূর্য আছে, তাই তো? ভালো করে দেখো, তাহলে এটা হচ্ছে অক্ষি গোলক মেরু, এটা দুই পাশে এটা মেরু, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, ঠিক আছে? এবার দেখো, যখন এই সূর্য, সূর্য তো লাইট এরকম ভাবে আসছে তো, এরকম ভাবে আসছে তো, হ্যাঁ কি না? এরকম ভাবে আসছে তো। এবার দেখবে এই যে লাইটটা, এটা হচ্ছে কি, প্রথমে এখানে একটা ফোকাস বিন্দু আছে, এটা মুখ্য ফোকাস আছে, সেটা পড়াতে গেলে এখন সময় লাগবে, আমি এটা শর্টকাট বলে দিই, এটা এফ, এটাকে বলা হয় 2F। কি করবে, যখন কোনো লাইট বা এরকম হবে, সূর্যের সামনে ধরি বা কোনো লাইটের সামনে ধরবো, তখন কি হবে, মুখ্য ফোকাস দিয়ে সব আলো পাস হবে, ঠিক আছে? মুখ্য ফোকাস দিয়ে সব আলো একটা বিন্দুতে এসে পাস হবে, ঠিক আছে? এই যে বিন্দুটা, এই বিন্দুটা যখন আমি আতসটা, যদি আমি এটা এটা যদি আতসটা ভাবো, তাহলে এই বিন্দুতে কি পড়ে, আলো পড়ে, আলো পড়লে তখন কি হবে, এই জায়গাটা পুড়ে যাবে, হ্যাঁ কি? তাহলে সেই জন্য করে কোনো একটা লেন্স যখন ম্যাগনিফাইং গ্লাসে লাগানো হবে, ম্যাগনিফাইং গ্লাসে কোন লেন্স লাগানো হবে, সেটা হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্স কি করে, কোনো একটা বস্তুকে অসীম দূরত্বে, কোনো একটা বস্তুকে সে ফোকাস বিন্দুতে তার ইমেজ তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে? কোথায় হবে, যখন 2F আর অসীম দূরত্বে যখন কোনো বস্তু থাকবে, সূর্যটা কি অসীম দূরত্বে, তাহলে কোনো একটা বন্ধুকে তাহলে আলোক বিন্দু কোথায় নিয়ে যেতে হবে, ফোকাসে। এটা হচ্ছে আমার উত্তল লেন্স, ঠিক আছে? আর অবতল লেন্স কি করে, অবতল লেন্স, অবতল লেন্স কি কাজে, তোমার দিকে যদি আমি চোখে লাইট মারি, ঠিক আছে, তুমি তখন কি ভাববে গো, লাইটটা এই বিন্দু থেকে আসছে, তাই তো? তোমাকে ইমাজিন করতে হবে বা কল্পনা করতে হবে, এটা কিন্তু আমি কখনো ধরতে পারবো না যে আমার লাইটটা ওই বিন্দু থেকে আসছে, এটা কল্পনা করতে হবে। তেমনই অবতল লেন্সে একটা কল্পনা করতে হয় যে কি হয়, এদিকে তুমি আছো, তোমার ফোকাসে এখানে লাইট পড়ছে, তাই তো? হ্যাঁ কি না? তাহলে তোমার কি হবে, এরকম গায়ে গিয়ে এই যে লাইটটা না এরকম ভাবে চলে যাচ্ছে, মানে এইভাবে গিয়ে গিয়ে এরকম ভাবে হয়ে তাদের এরকম ভাবে চলে যাচ্ছে, তাই তো? মানে এই যে এরকম কল্পনা করতে হবে যে এই বিন্দু, আর একটা মেরু দিয়েই তো অবশ্যই যাবে, এই মেরু দিয়ে মানে কি হবে, এইখান থেকে তোমার মনে হবে, তোমার যদি এখানে চোখ রাখি, এই তুমি কোনো একটা বস্তুকে দেখো, মনে হবে যে এই তোমার আমি লাইট মারছি, এখান থেকে আমি একটা লাইট মারছি, ঠিক আছে? এটা লাইট মারছি, লাইট মারলে কি হবে, তোমার মনে হবে যে এই বিন্দু থেকে আসছে, মানে এটা ইমাজিন বা কল্পনা করতে হয়, ঠিক আছে? এটা জেনে লাভ নেই। এবার আমি যেটা বলছি সেটা শোনো। মানুষের চোখে যখন
তুমি দেখবে যারা চশমা পরে আছে, এখানে কেউ চশমা পরে আছো কি? চশমা পরে নেই। মানুষের চোখে দেখবে, তুমি ওখান থেকে তাকাচ্ছ, এই লেখাটা দেখতে পাচ্ছ না অনেকে, বা অনেকে কাঁচের লেখাটা ভালো দেখতে পাচ্ছে না। দেখবে বয়স্ক বুড়োরা দেখবে চশমা পরে থাকে, আর মুখের ভিতরে দেখো চশমা পেপার দিয়ে ধরবে। হ্যাঁ কি না? দেখেছো না দেখোনি? অনেকে আবার কি শিয়াল পণ্ডিতের মতো এরকম বার করে এরকম ভাবে দেখবে, মানে কি, ভালো করে শোনো। দু রকম কেস আছে, ওটা কিন্তু হাসির গল্প নয়। ওটা দু রকম কেস আছে। কেসটা কি? আমি যখন দূরের জিনিসকে যখন দেখতে পাচ্ছি না, তখন সেটাকে কি বলা হবে? দীর্ঘ দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া। ঠিক আছে? দীর্ঘ দৃষ্টি, ভালো করে শোনো, দীর্ঘ দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া, এটা একটা রোগ। আর একটা কি? হ্রস্ব দৃষ্টি, হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া, এটা হচ্ছে একটা রোগ। হ্রস্ব দৃষ্টি মানে কি? দীর্ঘ দৃষ্টি মানে কি? কাছের জিনিসকে ভালো দেখতে হবে কিন্তু দূরের জিনিসকে ভালো দেখতে পাবে না, সেটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি। ঠিক উল্টো কিন্তু, ঠিক আছে? কাছের জিনিসকে ভালো দেখতে পাবে কিন্তু দূরের জিনিসকে ভালো দেখতে পাবে না, তখন সেটাকে দীর্ঘ দৃষ্টি। ডাক্তার তোমার বলে না, এটা এক চোখ বন্ধ করে ওটা বলো তো দেখি কোন দিকে মুখ করে আছে, ওটা এ না ওটা বি, ওটা না সি ধরে। তখন অনেকে দেখবে যে, অনেকে দেখবে এক চোখ বন্ধ করে দেখতে পাচ্ছে, অনেকে কি হবে আবার ওটা লেন্সটাকে ঘুরিয়ে দেয়, মানে কি, 3 মিটার ছিল সেটাকে 2 মিটার করে দেয়, 2 মিটার করে দেখে বলে দেখতে পাচ্ছে। আবার যখন দূরের দিকে যেতে তখন দেখবে 3 মিটার, যখন 4 মিটার করে দিয়েছে তখন দেখতে পাচ্ছে না, মানে কি, সে দীর্ঘ দৃষ্টি বা দীর্ঘ দৃষ্টি দেখতে তার সমস্যা হচ্ছে, সেটাকে বলতে হাইপার মেট্রোপিয়া। যখন দীর্ঘ দৃষ্টি যখন হবে, দীর্ঘ দৃষ্টি যদি একটা রোগ, এই রোগটা যখন হবে তখন আমাকে কোন লেন্স ব্যবহার করতে হবে গো? উত্তল লেন্স। তাহলে উত্তল লেন্সে যদি আমি চশমা পরি তাহলে কি আমি দূরের জিনিসটাকে ভালো দেখতে পাবো। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমার দীর্ঘ দৃষ্টি রোগ প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা উচিত? উত্তল লেন্স। ঠিক আছে? তাহলে এটা কোন লেন্স? উত্তল লেন্স। ঠিক আছে? আর হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া মানে কি? কাছের দৃষ্টিকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু দূরের দৃষ্টিকে আমরা ঠিক দেখতে পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে কি? হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া। এই মায়োপিয়া রোগ প্রতিরোধ করার জন্য কোন লেন্স ব্যবহার করতে হবে? অবতল লেন্স। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। ঠিক আছে? মানে ভালো করে বলছি, এরকম ভাবে চশমা পড়ছে না, নিচের দিকে পাওয়ার থাকে। অনেকে আবার কি হবে, দ্বিউত্তর লেন্স, দেখবে অনেকে লেন্সটা না এইরকম টাইপ, এরকম করে এই থিকনেস, এই মোটা থাকে, তখন এখানে একটা পার্ট থাকে, এখানে একটা পার্ট থাকে। যখন অনেকে কি হবে, উত্তর লেন্স এবং অবতল লেন্স দুটোই লাগানো থাকে, তখন এরকম ভাবে দেখে, অনেকে এরকম ভাবে দেখে, তাই না? উপর নিচে করে অনেক এরকম ভাবে দেখে, তখন কি, দুটো দেখুন দ্বিউত্তর লেখা আছে, দুটো লেন্স লাগানো আছে, তখন এরকম ভাবে দেখে। অনেকে দেখবে এখন তুলে নিচে এরকম ভাবে দেখে, এবার চশমা এখানে, ঠিক আছে? তখন কি, তো নিচের দিকে পাওয়া আছে মানে অবতল লেন্স, এটা মাথায় রাখতে হবে। তো চাকানোর উপর তুমি বুঝে যাবে। ওরা শিয়াল পণ্ডিত, সব জানতা ভূষিক পণ্ডিত। আর যাই হোক, তাহলে দীর্ঘ দৃষ্টি আর হ্রস্ব দৃষ্টির ব্যাপারটা বোঝা গেল। দীর্ঘ দৃষ্টির জন্য কোন লেন্স ব্যবহার করতে হবে? উত্তল লেন্স। আর অবতল লেন্স হচ্ছে মায়োপিয়া রোগের জন্য ব্যবহার করতে হবে, হাইপার মেট্রোপিয়া। এবার আমি তোমাকে যেটা বলি, ঠিক আছে? এবার হচ্ছে ভালো করে দেখো, চোখের বিভিন্ন অংশ আছে, আমি শুধু জানি না, যেটা জানছি সেটা শোনো। এই যে চোখটা আমাদের, এই যে কালো যে অংশটা হচ্ছে পাতলা আস্তরণ আছে, এই যে এটাকে বলা আস্তরণ। এই আস্তরণটা কি করে জানো? এই আস্তরণটাকে কি বলে রে? ক্লোয়েড না ফ্লুয়েড বলে, ঠিক আছে? আমি ঠিক জানি না, মনে পড়ছে না। হ্যাঁ, হ্যাঁ, না এই যে পাতলা আস্তরণ আছে, এটা দেখবে যখন ময়লা টয়লা পড়ে দেখবে এখানে আটকে যায়। এই আটকে গেলে এটা কি, বাইরের রোগ, বাইরের বিভিন্ন ধুলোবালি বা বাইরে রাখার থেকে এই যে আস্তরণটা রাখার চেষ্টা করে। এবার দেখবে এখানে দুটো মাংসপেশি আছে, এই মাংসপেশিটা কি করেছে, আমাদের এই উত্তল লেন্সটাকে ধরে রেখেছে, তাই না? এটাকে এটাকে হচ্ছে যখন স্ফীত হবে, ভালো করে দেখবো, এই যে মাংসপেশি, এই যে লেন্সটা কখন দেখবে, আমরা যখন দেখবে যখন অন্ধকার আছে, একটু হালকা আলো আছে, দেখবে যখন চোখটা বড় 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 করে করে দেখার চেষ্টা করি, তাই না? এই যে এই যখন এই যখন এই যে যখন মাংসপেশিটা যখন এই দুটো আছে, দাঁড়া আমি একটুখানি মোবাইলটা দিতে তোমার ছবিটা বলছে, আমার ঠিক মনে পড়ছে না, সব ভুলে গেছি, ঠিক আছে? সে
হ্যাঁ, এই যে এবার বুঝতে পেরেছি, ঠিক আছে। এই দেখো, ভালো করে দেখো, এই যে যেটা আছে না, এটাকে বলা হচ্ছে সিলিয়ারি বডি, ঠিক আছে। এই যে দুটো মাংসপেশি আছে, এই সিলিয়ারি বডি বলে, ঠিক আছে। এটা কি করে, এই যে মাংসপেশি আছে দেখবে, ও দুটো আমাদের লোনসকে ধরে রেখেছে এরা, ঠিক আছে। যখনই তোমার সার্জারি করতে যাবে না, সিলিয়ারি বডির ওখানে ইঞ্জেকশন দেয়, সে ছোট্ট মতো ইঞ্জেকশন দিয়ে চোখে ছানি টানি করে কি করে কোনো অবশ করে দেয়, করে দিয়ে এই যে এটা আছে, এটাকে বলা হয় সিলিয়ারি বডি, মানে আমাদের দুটো, আমাদের যে চোখের যে লেন্স আছে, এই লেন্সটাকে ধরে রাখতে সাহায্য করে। এবার ওর মাঝখানে কি আছে, ওর মাঝখানে আমাদের হচ্ছে লেন্স আছে, আর একটা হচ্ছে এইখানটা হচ্ছে আইরিস বলে একটা জায়গা আছে, আইরিস, এইখানে হচ্ছে আইরিস বলে একটা জায়গা আছে, ঠিক আছে। আমার ঠিক জানেন, এই লেন্সটাকে ধরে হচ্ছে সিলিয়ারি বডি। এবার আইরিসের কাজটা কি, যখন আমার অন্ধকারে, অন্ধকারে দেখবে, বেশি বেশি অন্ধকারে দেখবে, যখন ঘুটঘুটে অন্ধকার, মানে একদম কিছু দেখতে পাচ্ছে, তখন দেখবে বড় বড় চোখ করতে হয়, ঠিক আছে। এই আইরিসটা কি করে, আমাদের এই লেন্সটাকে বড় করতে সাহায্য করে, সাহায্য করে আমরা একটু আলোর ছোঁয়াটা কোথায় পাবো। আর যখন তোমার চোখে লাইট মারাবো, তখন ঠিক কি করে, চোখ বন্ধ করে রাখো না, তখন কি হবে, সেই চোখটা সেই আলো সহ্য করতে পারছে না বলে আইরিসটা কি করছে, লেন্সটাকে আস্তে 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 ছোট করবে। তাহলে আইরিসের কাজ কি, লেন্সটাকে ছোট করা, বড় করা, এবং কি পরিমাণ আলো ঢুকবে তার উপর নির্ভর করা। ব্যাপারটা বোঝা গেছে। এবার আমার চোখে আলো ঢুকলো, প্রচন্ড পরিমাণ আলো ঢুকলো, আলো ঢোকার পর দেখবে এইখানে একটা কালো রঙের একটা হচ্ছে স্পট আছে, এটাকে বলে কালো রঙের স্পট, ঠিক আছে। এটা কি করে দেয়, আমার চোখে একসঙ্গে অনেকগুলো লাইট আলো, লাল, নীল, হলুদ, সবুজ যখন আসে, তখন কি হয়, আমরা কালো কালো দেখি, তাই না। কালো দেখি মানে কি, চোখের মধ্যে থেকে একটা লাইট তো নেওয়ার একটা ক্ষমতা আছে। এই যে লাল, নীল, হলুদ, সবুজ, বিভিন্ন ধরনের যে লাইট আছে না, ওই লাইটটা আমাদের কি করে, এই রেটিনা বলে একটা জায়গা আছে, রেটিনা, যে লাইট রেটিনা, এখানে গিয়ে কি হয়, এখানে আমাদের প্রতিবিম্ব তৈরি হয়। আর প্রতিবিম্ব হচ্ছে মানে কি, যখন লাল, নীল, সবুজ যাচ্ছে, তখন কি হচ্ছে, ও কোনো রকম প্রতিবিম্ব করার চেষ্টা করতে পারছে না। এখানে একটা কৃষ্ণমন্ডল বলে একটা নাম আছে, একটা স্তর আছে, ঠিক, বা করোয়েড বা কৃষ্ণমন্ডল বলে আছে। এই করোয়েডটা কি করছে, সব লাইটটাকে শোষণ করে দিচ্ছে, ফলে আমরা কি, বাতি যখন দেখবে, বিভিন্ন যখন ডিজে লাইট হয় বা বিভিন্ন যখন দেখবে, কার মুখ কিছু বুঝতে পারছো না, যখন লাল পড়ছে, কখন নীল পড়ছে, কখন হলুদ, মানে কি, আমাদের ওই চোখটা করোয়েলটা কি শোষণ করে দিচ্ছে, মানে কি, অ্যাকচুয়ালি যে লাইটটা সেটা বুঝতে পারছে না বলে শোষণ করে নিচ্ছে, এবং এর যে প্রতিবিম্ব সৃষ্টি করে আমরা দেখছি, তাকে কি করছে, কালো দেখছি, কেন কি, এই যে করোয়েলটা শোষণ করে নিচ্ছে, ফলে কি, কোনো প্রতিবিম্ব আর কিছু করতে দিচ্ছে না, শোষণ করে নিচ্ছে। এবার দেখবে এখানে কি হয়, এইখানে একটা রেটিনা বলে একটা জায়গা আছে, সেখানে আমাদের হচ্ছে রেটিনায় হচ্ছে প্রতিবিম্ব সৃষ্টি হয়, বলে যখন কোশ্চেন পড়ে, মানুষের কোথায়, চোখের কোথায় প্রতিবিম্ব সৃষ্টি হয়, রেটিনা। রেটিনায় কি প্রতিবিম্ব সৃষ্টি হয়, রেটিনায় সবসময় উল্টো প্রতিবিম্ব সৃষ্টি হয়। ভালো করে দেখো, তুমি যদি এখানে একটা একটা গাছ, গাছটাকে চোখ থেকে দেখছো, প্রথমে কি হবে, মানুষের রেটিনায়, রেটিনায় কি হবে, এই রেটিনায় গাছটা কি হলো, উল্টো প্রতিবিম্ব সৃষ্টি করবে, উল্টো প্রতিবিম্ব সৃষ্টি হয়ে তারপর আমাদের কোথায় যাবে, অপটিক স্নায়ু। আমাদের যে 12টা কর্টিক স্নায়ু আছে, তার মধ্যে কি, আমাদের শুধু অপটিক স্নায়ুটা হচ্ছে দেখতে সাহায্য করে, নার্ভের সাথে যুক্ত থাকে। শোনো, তাহলে প্রতিবিম্ব সৃষ্টি হলো, অপটিক স্নায়ু গেল, আর অপটিক স্নায়ু ওখান থেকে ইমেজ দিল, যে ওটাকে শোভাবে দেখাও, ঠিক আছে। আবার এখান থেকে কি হবে, প্রতিবিম্বটা উল্টো প্রতিবিম্ব ছিল, সেটাকে আবার আমরা বাইরে কি হবে, সোজা হবে দেখছি। তুমি বলে এত এত কুইক সেকেন্ডের মধ্যে কি করে হচ্ছে, অত কুইক সেকেন্ডের মধ্যে বাবু হচ্ছে, ঠিক আছে। প্রথমে কি হয়, আমরা প্রথমে প্রতিবিম্বটা দেখি শোভাবে দেখি, কিন্তু রেটিনায় প্রথমে উল্টো প্রতিবিম্ব সৃষ্টি হয়, তারপর অপটিক স্নায়ু। তোমার যদি কেউ চিমটি কাটে, লাগায় কেন গো, সব তো নার্ভের সাথে যুক্ত, আমরা নার্ভ তখন সাড়া দিচ্ছি, যে হ্যাঁ ওটা লাগছে, এবার ইয়ে করছি, মানে ওটাকে অনুভব করছি যে লাগছে। মশা কামড়ালো, হয়তো হঠাৎ করে মশা কামড়ালো, আমরা চুপচাপ আছি, হাত এখানে চলে গেল, কেন গো, এটা সহজাত পরিবর্তন ক্রিয়া বলা হয়। সহজাতে আর অভ্যাসগত, অভ্যাসগত মানে তুমি সাইকেল চালাচ্ছ, প্রতিদিন উঠে ব্রাশ করছো, প্রতিদিন ছুটতে যাচ্ছ, এগুলো কি, অভ্যাসগত। আর দেখবে সহজাতে কি, তোমার এখানে মশা কামড়াচ্ছে, হঠাৎ করে মেরে দিলে, দেখে বলা হচ্ছে সহজাত প্রতিক্রিয়া। মানে যে বাচ্চা যে বেবি গুলো হয়, তারা দেখবে কাঁদছে, মায়েরা দুধু খাওয়াচ্ছে, দেখবে ওটা কাঁদলে ওদের আবার ওরা ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে এটাগুলো কি, আমনা থাকেই হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে সহজাত প্রতিক্রিয়া। তেমন আমাদের কি, এই সহজাত প্রতিক্রিয়া প্রথমে কি হচ্ছে, উল্টো প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে রেটিনায়, আর পরে কি হচ্ছে, সেটাকে আমরা সুভাবে দেখছি, এটা হচ্ছে রেটিনায়। তাহলে একটা কোশ্চেন আছে, মানুষের কোথায় প্রতিবিম্ব সৃষ্টি হয় চোখে, তখন বলতে হবে রেটিনা। আবার একটা জায়গা আছে, সেটাকে বলা হচ্ছে অন্ধবিন্দু।
অন্ধবিন্দুতে কি হয়, বিভিন্ন ধরনের আলোটাকে শোষণ করে নেয়, মানে কোন রকম প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে না। এটা কোশ্চেন আছে, মানুষের কোথায় কোনো প্রতিবিম্ব সৃষ্টি হয় না, কোন বিন্দুতে, সেটাকে বলা হচ্ছে অন্ধবিন্দু। ওখানে কি হয়, কোন রকম ভাবে শোষণ হয় না, ওখানে পুরোটাকে হচ্ছে শোষণ করে, অন্ধবিন্দু ওটা। ঠিক আছে, ওই বিন্দুটাকে বলা হয় অন্ধবিন্দু, ওখানে কোনো রকম প্রতিবিম্ব সৃষ্টি হয় না। এবার বলো তো, এবার কোশ্চেনটা বলো, অন্ধবিন্দু বা ওটাকে বলা হয় রোভারি বলা হয়, ঠিক আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, পৃথবিন্দু তো ওই তো পৃথবিন্দু অন্ধবিন্দুর পাশে থাকে, অন্ধবিন্দু পৃথবিন্দুর মধ্যে ঠিকানি রেটিনা থাকে পৃথবিন্দু। অ্যাম্বুলেন্স উল্টো সৃষ্টি করা হয় কেন, মানে আমি এটা কাঠের জন্য, ওটাকে পার্শ্বীয় পরিবর্তন করা হয়, যখন দেখবে এটা হচ্ছে ইয়ে আছে না, এম বি ইউ, তাই তো, এটাকে পার্শ্বীয় পরিবর্তন, এরকম করা হয়, এমটাকে এরকম করা হয়, বিটা হচ্ছে এরকম করা হয়, ইউটাকে এরকম করে, এমটাকে এরকম করা হয় অ্যাম্বুলেন্স, ঠিক আছে, যাতে আমি একটা ড্রাইভার, তুমি একটা ওইদিকে উল্টো করে আছো, ওই ড্রাইভারটা আমার কাছে কি হয়, সবসময় পার্শ্বীয় পরিবর্তন হয়ে যায়, মানে কি ডানটা বাম হয়ে যায়, বামটা ডান হয়ে যায়, এটাকে বলা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন। বোঝা গেছে? মানে তুমি যদি এখানে একটা ইমেজ রাখো ইয়ে, তাহলে নদীটা এদিকে হবে, এটা হচ্ছে ইয়ে হবে, এবার এখানে বি, তাহলে এদিকে কি হবে, বি হবে, জাস্ট উল্টে মানে পার্শ্বীয় পরিবর্তন হয়ে যাবে, তাহলে কি, হ্যাঁ, ড্রাইভার অত দেখার কি আছে, অ্যাম্বুলেন্স সবসময় দেখবে সিগন্যাল হয়ে গেছে রেড, অ্যাম্বুলেন্সের জন্য ও চলে যাবে, সব গাড়ি থাকে বিদেশে এমন সিস্টেম, 4টে লেন থাকে, একটা হচ্ছে ভিআইপি প্লাস অ্যাম্বুলেন্স, একটা হচ্ছে ট্রাকের লেন, ট্রাক মানে কি, যার 10 চাকা 12 চাকা 20 চাকা, আর হচ্ছে একটা হচ্ছে কি হয়, একটা হচ্ছে তোমার ওই বিভিন্ন মালবাহী জায়গা, তাদের প্যাসেঞ্জার, 4টে লেন্স থাকে। যখনই তুমি চারদিক বিদেশে সব দুবাই দুবাই যায়, আমেরিকা যায়, আমি কি থরি না গেছি, আমি তো পড়ে জানতে পেরে, আমি তো দেখেছি ভিডিও, তাই বলছি। যখনই তোমার ওই, তুমি যখন ওই তোমার প্রাইভেট কার নিয়ে যাচ্ছে হয়তো অ্যাম্বুলেন্সে, বা হচ্ছে তোমার ওই ভিআইপি দের রোডে ঢুকে গেলে, সঙ্গে সঙ্গে তোমার ফাইন হয়ে যাবে, একটা মেসেজ টুম করে মেসেজ আসবে, ফাইন হয়ে গেল। আর আমাদের এখানে ইন্ডিয়ায় সব সিসিটিভি ক্যামেরা গিয়ে দেখো, ওয়ারলেস অপারেটর করছে, আমার বন্ধু আছে, আমার বন্ধু হচ্ছে সুখেন্দু রায়, ঠিক আছে, এ কি করছিস, এই তো আমি ঘুমাচ্ছি কন্ট্রোল রুমে, আমি শালা মারবো জানিস তো, কি ওয়ারলেস অপারেটর নাকি, ওটা কি হচ্ছে বলে সব খারাপ, তার মধ্যে কি হবে, ওরা কিছু অপারেটিং করবে, হ্যাঁ ভালো ভালো জায়গায়, আবার তুমি পার্ক সিটে চলে যাও, ওইখানে কিন্তু আছে, ধর্মতলা নিউ মার্কেট, মার্কেটে চলে যাও, ওখানে আছে, নিউ টাউনে চলে যাও, ওখানে আছে, কলেজ মোড়ে চলে যাও, ওখানে আছে। তাহলে ওখান থেকে কটা কোশ্চেন পেলে, 5টা। দীর্ঘ দৃষ্টির জন্য কোন লেন্স, উত্তর লেন্স। হাইপারম্যাট্রিক অবতল লেন্সের জন্য কোন রোগ, মায়োপিয়া। মানুষের চোখে কোথায় প্রতিবিম্ব সৃষ্টি হয়, রেটিনা। কি প্রতিবিম্ব সৃষ্টি হয়, উল্টো প্রতিবিম্ব। মানুষের চোখে কোথায় প্রতিবিম্ব সৃষ্টি হতে পারে না, অন্ধবিন্দু। মানুষের চোখটা কোন স্নায়ুর সাথে যুক্ত, অপটিক স্নায়ু। ঠিক আছে, এইটুকু আছে, আর তো আসে না। বায়োলজির সাথে যারা বায়োলজি পড়ার চোখ সম্বন্ধে তাদের মনের আলো হচ্ছে আলট্রা ভায়োলেট রশ্মি, যেটা বলে ইউভি। চোখ বন্ধ হয়ে যায়, মানে কি, ওই যে আমাদের যে আইরিস আছে না, আইরিসটা এত পরিমাণ আলো নিতে পারছে না, ফলে কি চোখ অন্ধকার হয়। তোমার চোখে তুমি যখন লাইট মারলাম, ঠিক আছে, বা তুমি প্রচন্ড রোদ থেকে যখন ঘরের মধ্যে যাবে, খানটা মাথাটা ঘুরে যায়, আর দেখবেন দেখবেন অন্ধকার মতো দেখে যায়, মানে কি তোমার যে আইরিসটা যে পরিমাণ লাইট সহ্য করেছিল ঘরের মধ্যে এসে, সেই পরিমাণ লাইট কি পাচ্ছে, ফলে ওই মুহূর্তে ও কাজ করা বন্ধ করে দিচ্ছে। আবার তুমি 2 মিনিট বা 1 মিনিট করে বসো, আস্তে আস্তে চোখ করে দেখবে আবার ঠিক নর্মালিটি হয়ে যায়, নর্মাল থেকে। সব কিন্তু সিস্টেম, কিন্তু ওটা কিন্তু কোনো সিস্টেমের বাইরে না, ঠিক আছে। তো তো লেন্সের এটা একটা জিনিসপত্র, আমি তো যেটুকু জানি সেটুকু বলে দিলাম। আর লেন্স এটা হচ্ছে, আরে আরে বলো তো দেখি, ম্যাগনিফাইং গ্লাসে কোন লেন্স লাগানো থাকে, উত্তর লেন্স লাগানো থাকে। যদি বলা হয় এটা কথা বল, ওটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। আর কি প্রতিফলন রে, বিক্ষিপ্ত প্রতিফলন হয়, আর একটা হচ্ছে কি প্রতিফলন, নিয়মিত প্রতিফলন। আমাদের সিনেমার পর্দা, তাই এই মঞ্জু ঠিক বলেছে, মঞ্জু তো জানে বাবু। হ্যাঁ, কি ক্যামেরা লেন্সে উত্তর লেন্স থাকে, ক্যামেরা লেন্সে এখন একটা জিনিস যা থাকে, কোন ধরনের পদার্থ ব্যবহার করা হয়, ওটা হচ্ছে সিলভার ব্রোমাইড, ঠিক আছে। ওটা কোশ্চেন, হ্যাঁ, AgBr2 সিলভার, ওটা কোশ্চেন পড়ে। সিলভার ব্রোমাইড বলে না, সেই
হাইপো বলে না, আগে যে বিভিন্ন বলে আমার রিল ধুইতে হবে, নাম শুনেছিস না? ওটা বলতে সিলভার মোবাইলটা ধোয়। রিল 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 জানি না, কালো মতো করে সরু, এই এত লম্বা, এখন তো ডিজিটাল হয়ে গেছে রিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নেগেটিভ বলে না, নেগেটিভ আছে, ওটাকে নেগেটিভ থাকবে, ওটাকে আমার এ করে দিয়ে সেটাকে প্রিন্ট করে দিয়ে আমার ফটোতে দেখা হবে, কিন্তু নেগেটিভ থাকবে। এটা গুলিয়ে গুলিয়ে থাকে, ওরা টেনে বের করে তো ওইটা। হুম হুম। হ্যাঁ, তবে তোমার, তুমি এইটুকু ছবি দিয়েছো, তুমি তোমার এখন প্রজেক্টারে এতে গেলে, তোমার প্রিন্টারে গেলে এত বড় কি করে করছে? ওসব ম্যাগনিফিকেশন করা যায়, ডাইমেনশন চেঞ্জ করা যায়, ঠিক আছে? তো যাই হোক, ও যা ওই যখন এই ডিলটা ধরে না, এটা সিলভার, ওই ছুরি টুলি হতো, ছুরি টুলি আগে হতো বলে হাইপো কিনার, অ্যাকচুয়ালি কিছু না, ছুরিটা হচ্ছে সিলভার মোমাইট দিলে, এজি ডিঅ্যাক্টিভ দিলে সেটা কাজে লাগে, ঠিক আছে? সেজন্য বলে সুযোগ ব্যবহার করা হয়, ঠিক আছে? এজি ডিঅ্যাক্টিভ। আর এটা কি বলছিলাম, হ্যাঁ, নিয়মিত প্রতিফলন আর দ্বিতীয় প্রতিফলন। এরকম একটা লাইট ফেললাম, এইদিকে একটা লাইট ফেললাম, যদি আমার নিয়মিত প্রতিফলন হয় তাহলে কি হবে? যে লাইটটা যে বিন্দুতে ফেলবো রিফ্লেক্ট হয়ে এদিকে চলে আসবে, তাই তো? এটা হচ্ছে এটাকে আর বলা হয়, আর বলা হচ্ছে আপাতিত আপাতন আপাতন কোণ, এটাকে বলা হয় প্রতিফলন কোণ আটটা। মানে আমি যদি সিম্পল ভাবে রাখি, আপাতন আর প্রতিফলন কোণের মান কত গো? এক মিনিট। আপাতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান, আর ইকুয়াল টু আর। হ্যাঁ, 10টা থেকে কটার দিকে আসবে? ঠিক করে আস যেমন। আর ঠিক আছে, তুই উপরে উঠে আস। এদিকে তাকাও, তাহলে কি হলো? এটা দেখো, প্রতিফলনের সূত্র জানো কি? এটা হচ্ছে প্রতিফলক তল, এ ও বি, এটা হচ্ছে প্রতিফলক তল বলা হয়। যদি বস ওখানে, যদি কোনো একটা আলোক রশ্মি কোনো বিন্দুতে ফেলা হয়, প্রতিফলক বন্ধু ওখানে বস, প্রতিফলক বন্ধুতে ফেলা হয়, তাহলে কি হবে? সে প্রতিফলিত হয়ে প্রতিফলক তলে প্রতিফলিত হয়ে আবার আবার প্রতিফলন হয়ে যাবে। এই যে এটাকে বলা হচ্ছে ও পিটাকে বলা হচ্ছে কি লম্ব, ঠিক আছে? অঙ্কিত অবিলম্ব, তাই তো? আর এটা কি বলা হয়? এটা হচ্ছে সি, এটা ডি। সি ওটা কি বলা হয়? আপাতিত রশ্মি, আপাতিত রশ্মি এটাকে বলা হয়। আর হচ্ছে ও ডিটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি, ঠিক আছে? একটা জিনিস বলবো একটু, এবার বলো তো দেখি, এই আপাতিত রশ্মি যদি আই হয়, প্রতিফলিত রশ্মি আর হবে, মানে আই ইকুয়াল টু আর সমান হবে। মানে কি, কোনো একটা প্রতিফলক তলের উপর আপাতিত রশ্মি প্রতিফলিত হলে আপাতন বিন্দুতে কোনো রশ্মি যদি প্রতিফলিত হয়ে চলে যায়, এবং এই যে অঙ্কিত অবিলম্বর উপরে একটা অবিলম্ব টানলে ওই বন্দিতে, তাহলে আই আর আর এর মান ইকুয়াল টু সমান হয়। সবসময় একটা কোশ্চেন পড়ে, এটা হচ্ছে সায়েন্সে পড়ে, যে যে আপাতন কোণের মান 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত হবে? 30 ডিগ্রি হবে। একটা কোশ্চেন পড়ে সায়েন্সে, ঠিক আছে? এবার এখান থেকে দেখো, এবার আমরা কি জানি, এখান থেকে এই নির্দিষ্ট ভিত্তি করে কি লেখা হয়েছে, নিয়মিত প্রতিফলন, ওটা আলাদা, ওটা পরে বলছি। এটা হচ্ছে প্রতিফলনের একটা সূত্র হলো। এবার দেখো, এবার একটা জিনিস বলছি শোনো, প্রতিফলন আর প্রতিসরণ, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে গো? প্রতিফলন হচ্ছে। আর প্রতিসরণ হতে গেলে কি হয়, ভালো করে দেখো, এখানে জল আছে, এখানে বায়ু আছে, ভালো করে দেখো, ঠিক আছে? এদিকে তাকাও, নক্ষত্রগুলো আকাশে মিটমিট করে আলোর কোন ধর্মের জন্য? ঠিক, প্রতিসরণ। প্রতিসরণ কি করে হয় এবার আমি বলছি, শোনো, এটা লজিকটা জেনে যাক। নক্ষত্রগুলো যে আকাশে যে মিটমিট করে আমরা তো দেখতে পাচ্ছি, কারণ কি? মিটমিট করে মানে
কোথাও জায়গা বায়ুর ঘনত্ব বেশি, কোথাও জায়গা বায়ুর ঘনত্ব কম, আবার কোথাও বায়ুর ঘনত্ব বেশি, কোথাও কম, কোথাও শূন্য মাধ্যম। এইভাবে এরকম ভাবে ভেদ করে করে আস্তে 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 আমাদের চোখে কি হয়, মিটমিট মিটমিট করে চলে। এটা আলোর কোন ধর্মের জন্য? প্রতিসরণের জন্য। বোঝা গেল? হ্যাঁ, এবার দেখো ভালো করে, তোমাকে যদি বায়ু মাধ্যমে একটা আলো, মানে কি বলছে, তুমি উপর থেকে তোমার জল আছে, একটা বালতি জল নাও, উপর থেকে লাইটটা মারলে জলের উপরে, জল জলের ভিতরে যেমন লেজার লাইট মারলে, ঠিক আছে, লেজার লাইট মারলে তাহলে ভালো করে আমি কত ডিগ্রি কোণে মেরেছি, ধরো না আমার 30 ডিগ্রি কোণে মেরেছি, তাহলে আমার তো এই 30 ডিগ্রি কোণে যাবার কথা তো, হ্যাঁ কি না? তাহলে এটা কি 30 ডিগ্রি কোণ থেকে আরো কমে যাবে, না 30 ডিগ্রি যাবে, না 30 ডিগ্রি থেকে বেশি যাবে? কেন বেড়ে যাবে? কারণ ভালো করে শোনো, এটা কি মাধ্যম? এটা হচ্ছে লঘু মাধ্যম, আর এটা কি ঘন মাধ্যম। লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যাবে তখন আলো সবসময় কি হবে জানো তো? এটা তো অবিলম্ব দিকে সরে আসবে, মানে কমে যাবে। এটা যদি আই হয়, এটা হচ্ছে আর, ঠিক আছে? তাহলে এর বিচ্যুতি কত হলো? এটা হলো আমার 15 ডিগ্রি হলো, তাহলে বিচ্যুতি বা চ্যুতি কোণটা কত হলো? চ্যুতি কোণ সবসময় ডেল্টা দিয়ে হিসেব করা হয়, আই বিয়োগ আর, কারণ এই আই এর মানটা বেশি। তাহলে কত হলো? 30 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে কত হলো? 15 ডিগ্রি। এটা হচ্ছে চ্যুতি কোণ। মানে কোনো কেউ যদি জলের উপর থেকে দেখছে মাছটা এই জায়গায় ভেসে আছে, যদি কেউ এরকম মাছ দিয়ে চৈকি না কোঁচ বলে না, কোঁচ দিয়ে যখন মারে তাহলে তাকে অ্যাঙ্গেল করে মারতে হবে, সরাসরি মারলে হবে না বাবু, কারণ উপর থেকে দেখা যাচ্ছে যে 30 ডিগ্রি কোণেও ভেসে আছে, কিন্তু ভেতরে কি হবে, চ্যুতি কোণের জন্য আরো কমে যাবে, মানে তাকে অ্যাঙ্গেল করে মারতে হবে। মানে যারা মাছ শিকারী হয়, চৈকি বা কোঁচ দিয়ে মারে, তাহলে তাদের চোখের অ্যাঙ্গেল দেখেছো, পেকচিন আছে। মানুষের চোখ এত তীক্ষ্ণ হয় কেন গো? চোখে পেকচিন থাকার ফলে। পায়রার চোখ তীক্ষ্ণ হয় কেন? পায়রা সেই আকাশের উপরে উঠছে, দেখবে ঠিক এই জায়গায় শালা খুঁপে এসে ধুয়ে যাচ্ছে। কেন? পায়রার চোখে পেকচিন থাকে বলে পায়রার চোখ তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয়। আর ঈগল তো ওর তো এমনিতেই আছে, ঈগল ওই উপর থেকে ঝোঁ মেরে নিয়ে চলে যাবে। মানে কি, যার চোখে পেকচিন বেশি তার চোখ তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন। তোমার চোখে পেকচিন আছে? কোন কোষ? রড কোষ। কোন কোষ হচ্ছে যারা হচ্ছে কোন কোষ? রড কোষ কি গো? যারা বলো, অন্ধকারে যারা দেখতে পায় তারা হচ্ছে রড কোষ। মানে কি, পেঁচা, বিড়াল, কুকুর ওর চোখে লাইন মারবে, চোখটা চোখটা জ্বলবে, মানে কি? আর আমাদের চোখে কোন কোষ? আমরা দিনের বেলা দেখতে পাই, রাত্রেবেলা অন্ধকার না। তাহলে আমাদের চোখে কোন কোষের পরিমাণ বেশি? যার কোন কোষের পরিমাণ বেশি থাকবে, যেসব প্রাণীর, তারা হচ্ছে দিনের বেলা বেশি দেখতে পাবে, ভালো দেখতে পাবে। যাদের রড কোষের বেশি দেখতে পাবে, পেঁচা কোনদিন, পেঁচা তুমি দাঁড় করে দেবে, ও সারাদিন ওই দাঁড়িয়ে থাকবে, অন্ধকার, ও যখন যতক্ষণ না অন্ধকার হবে ও পেঁচা দেখতে পাবে না। তাহলে ওদের রড কোষের পরিমাণ বেশি বলে ও অন্ধকারে বেশি দেখতে পারে। ওটা বোঝা যাচ্ছে? আবার ঘোড়া, ঘোড়া এক নেত্র না দ্বিনেত্র গো? মারবো, ঘোড়া না, ঘোড়া দ্বিনেত্র। মানে ঘোড়া দুটো চোখ, হ্যাঁ এই দুটো চোখ আছে, এক নেত্র। আমরা আমরা দুটো চোখ দিয়ে একটা দেখতে পাই, সেই জন্য এক নেত্র, কামটা আলাদা। আর ঘোড়া, গরু, ওরা কি হবে, বাঘ, ওরা দ্বিনেত্র, এদিক থেকে আসতে দেখতে হয়, এদিক থেকে আসতে দেখতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য বলা হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। বোঝা গেছে তো? আচ্ছা, তুমি কি ঘোড়া না গরু? ঠিক আছে, তাহলে চ্যুতি কোণটা বোঝা গেল। এবার ঠিক তার উল্টো, এবার দেখো, এটাকে বলা আলোর প্রতিসরণ। ঠিক আছে, মানে বায়ু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যম, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে, তখন চ্যুতি কোণটা কি অবিলম্বের দিকে সরে আসবে। ফলে কি, চ্যুতি কোণটা মানটা বোঝা যাবে যে আপাতন কোণ বিয়োগ প্রতিসরণ কোণ, এটা হচ্ছে চ্যুতি কোণ। এবার ঠিক তার উল্টোটা, কেউ যদি এই চ্যুতি কোণ দিয়ে অনেক কোশ্চেন পড়ে, যে তোমাকে একটা একটা বালতির মধ্যে একটা টাকা ফেলা হলো, দেখবে বালতিটার টাকাটা অনেক উপরের দিকে উঠে আছে, ভাসছে মনে হচ্ছে। বা একটা লাঠিটা যখন ঢুকে দেখবে লাঠিটা হালকা বেঁকে যাচ্ছে। এই সব কিসের জন্য? আলোর প্রতিসরণের জন্য। ব্যাপারটা বোঝা গেছে? মানে কি, লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যম থেকে আসছে তখন অবিলম্বর দিকে সরে আসে, ফলে দেখবে লাঠিটা কি হয়, এরকম এরকম দেখুন, এই এটা হচ্ছে জলের একটা পাত্র আছে, ঠিক আছে, জলের পাত্রের মধ্যে জল আছে,
ঠিক আছে, এর মধ্যে জল আছে, পানি জল আছে। তাহলে এটা হচ্ছে লাঠিটা এরকম 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 বেঁকিয়ে রেখেছো না, দেখবে এটা উপর থেকে তুমি এরকম বেঁকিয়ে রেখেছো, ঠিক আছে, এবং ভেতরে দেখবে এরকম ভাবে বেঁকে আছে, উপর থেকে দেখতে পাবে, মানে তুমি এরকম ভাবে বেঁকিয়ে রেখেছো, ভেতর দেখবে এখানে সোজা হয়ে আছে, মানে কি এটা হচ্ছে আলোর প্রতিসরণের জন্য। কোন ধর্ম? আলোর প্রতিসরণ ধর্ম। আবার দেখবে মাছটা হয়তো এখানে ভাসছে, মাছটা হয়তো মাছটা হয়তো এখানে আছে, ঠিক আছে, মাছটা হয়তো এখানে আছে, কিন্তু দেখবে তুমি এখানটা মাছটা যখন এখানে উপরে আছে। সেই জন্য শিকারীরা কি করতে হয়, শিকারীরা ওরা খুব সেন্সিটিভ হয়, যে যখন মাছ মারছে না তখন দেখবে তাহলে এইখানে ভেবেই তাকে মারতে হবে, কিন্তু ও দেখছে কি অ্যাকচুয়ালি রিয়েল দেখছে এইখানটা, কিন্তু অ্যাকচুয়ালি মাছ কোথায় আছে এইখানটা, তাহলে তাকে সেইভাবে মারতে হবে মোষটা। এটা কোন ধর্মের জন্য? আলোর প্রতিসরণের জন্য, ঠিক আছে। নক্ষত্রগুলো তারাগুলো কেন মিটমিট করে দেখবে, কোথাও ঘন মাধ্যম, কোথাও লঘু মাধ্যম, আবার কোথাও ঘন মাধ্যম, কোথাও লঘু মাধ্যম, এই জন্য সে কি হয় আলোর প্রতিসরণ। বর্তমানে বর্তমানটা বস আমি বলছি। এবার দেখ ভালো করে, ঘন আর লঘু ভালো করে দেখো, এদিকে দেখো, আগে এটা উল্টো হয়েছে, লঘু থেকে ঘন হয়েছে। এবার দেখো কোনো একটা অবিলম্বের একটা কি 30 ডিগ্রি কোণে আপাতন হলো, তাহলে কি অ্যাকচুয়ালি আমার লাইট তো যাওয়ার কথা এই 30 ডিগ্রি কোণে যাওয়ার কথা, তাহলে ঘন থেকে লঘুতে আসছে, মানে কি জল থেকে বায়ুতে মারছে, তাহলে আলোটা কি 30 ডিগ্রি থেকে কম হবে, না অবিলম্বর দিকে সরে আসবে, না কি বেশি হবে? কি গো? বেশি হবে, কারণ ঘন থেকে তো লঘু যাচ্ছে, পাতলা থেকে গাঢ় থেকে পাতলার দিকে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই আমার একটু ছাড়বে না, তাহলে কি হবে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, মানে কি হবে এইটা হচ্ছে 30 ডিগ্রি দেখা যায় 45 ডিগ্রি হয়ে গেল, তখন চ্যুতি কোণটা হবে, এটা আই এটা আর, তখন চ্যুতি কোণটা কি হবে, চ্যুতি ডেল্টা, এটা হচ্ছে চ্যুতি কোণ বলা হয়, চ্যুতি। এই চ্যুতির ইংলিশ কি রে? কি জানা আমি জানি, 45 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি 15 ডিগ্রি, চ্যুতি কোণের মান কত? 15 ডিগ্রি। বাবু এই অঙ্ক পড়ে রেলের প্রচুর ফেভারিট অঙ্ক। যা মাইনাস, আমি এখানে যদি 60 দিই, 30 দিই, এখানে যদি 60 দিই তাহলে কি হবে? আমি তো একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে 60 দিলে এটা কি হবে, এটা 30 হবে। ওটা আমি উদাহরণ দিয়েছি, উদাহরণ, ডেল্টা চ্যুতিকোণ, ঠিক আছে। এবার চ্যুতিকোণ বোঝা গেল আলোর প্রতিসরণের জন্য। এবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন জানো? হ্যাঁ জানো? জানো না? হ্যাঁ একদম, হ্যাঁ বিয়োগ করতে হবে তো, আর এর মানটা বেশি, মানে কি এটা আপাতন কোণ, এটা প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণের মানটা বেশি বলে আর বিয়োগ আই হয়েছে, আরটা বেশি, আর ওটা ঠিক আপাতন কোণের মানটা বেশি বলে আইটা আগে হয়েছে, তারপর আরটা প্রতিসরণ কোণ, ঠিক আছে। একটা ভালো কোশ্চেন করেছে, সব মাথার উপর দিয়ে যাচ্ছে না, মাথা ঢুকছে, কিছু ঢুকছে না। বলো বলো, শুধু কিছু বলে বলছিল বলো। এবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলো তো দেখি, একটা উদাহরণ দাও। পয়সা রেখে দিলে উপরের দিকে, ওটা ওটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কচু পাতায় জল পড়লে, পদ্ম পাতায় জল পড়লে ওটা হচ্ছে, এটা হচ্ছে প্রতিসরণ, যেটা পয়সার দিকে এই বললাম, পয়সাটা উপরে উঠে মাছটা, হ্যাঁ আরে মাছটা উপরের দিকে দেখাচ্ছে না, পয়সাটা দেখে দিলে এটা উপরের দিকে দেখাবে, লাঠিটা ঢোকালে বাঁকা দেখাচ্ছে, এটা হচ্ছে সব আলোর প্রতিসরণ ধর্মের জন্য, বোঝা গেল। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, রোদে গাড়ি চালিয়ে যাচ্ছে, বাইক চালিয়ে, কাঠ ফাটা রোদ, দেখবে রাস্তার দিকে দেখাবে যখন জল 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 মনে হচ্ছে, কি ওটা জল ফেলে রেখেছে, যখন যাচ্ছে সেখানে ও দেখছে কিছু নেই, আবার খানিকটা দূরে জল 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 মনে হচ্ছে। ওটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, শুনিয়ে ট্রেন লাইনে ঝিলমিল ঝিলমিল করে জল জল মনে হচ্ছে, ওটা ওই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, মানে কি এবার দেখবি, সবাই জানে, এসব জানে না, তুই দেখেছিস দেবদা, তুই দেখেছিস না, দেখিস মিথ্যে কথা, হ্যাঁ জল 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 মনে হয় না, মানে কেউ জল ফেলে রেখেছে। হ্যাঁ, এবার বলি শোনো, এই জিনিসটা কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা জিনিসটা কি, ভালো করে শোনো। বলছে
এটা কি আপাতন কোণ? বলছে আপাতন কোণের যে মানের জন্য প্রতিফলন কোণ 90 ডিগ্রি হয়। প্রতিফলন কোণের মানটা কি আর, মানে একটা ছবি আঁকছি, দেখো ভালো করে, এখানে ছবি আঁকছি। অ্যাকচুয়ালি আমার সাবজেক্ট ফিজিক্স, ঠিক আছে। এটা কি আপাতন কোণ, এটা আর অ্যাকচুয়ালি প্রতিফলন কোণ তো যেটা প্রতিফলিত হয়ে যাবে, তাহলে এই জায়গায় যাওয়ার কথা, আমার কি হচ্ছে এই জায়গায় যাওয়ার কথা, এই জায়গায় চলে যাচ্ছে, এই সোজা চলে যাচ্ছে, ঠিক আছে। এইটাই তো আর, এটা তো আর আর এর মানটা কত ডিগ্রি হলো গো? এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি, হ্যাঁ কি না? এই হ্যাঁ, তাহলে এই যে তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা কি বলছে, যে আপাতন কোণের যে মানে আইটা তো আপাতন কোণ বলছে, আর এই আরটা তো এটাকে আরটা হচ্ছে কি প্রতিফলন কোণ। প্রতিফলন কোণের মান কত গো? 90 ডিগ্রি, তাই তো। বলছে যে আপাতন কোণের যে মানের জন্য প্রতিফলন কোণটা 90 ডিগ্রি হবে, সেই কোণটা বলা হচ্ছে কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যে সেটাই হচ্ছে পূর্ণ প্রতিফলন কোণ বা প্রতিফলিত কোণ বলা হয়। এই যে কোণটা যখন আমি কি করছি, তখন তো এইভাবে দেখার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমার কি হয়েছে, এইভাবে কোণ গিয়ে এইভাবে চলে গেছে, আবার ওইভাবে কোণ গিয়ে অবিলম্ব থেকে দূরের দিকে সরে গেছে, এটা অবিলম্ব থেকে কি হচ্ছে কাছের দিকে সরে গেছে, তাই তো। কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন থেকে কি হয়, যে পুরো যে অবিলম্ব, এটা কি, এটা হচ্ছে প্রতিফলিত তল, তো এটা হচ্ছে প্রতিফলক তল, এ ও বি লিখেছিলাম মনে আছে? প্রতিফলক তল দিয়ে সোজা বেরিয়ে গেছে। সোজা বেরিয়ে যাওয়ার জন্য এই আয়ের যে মানের জন্য প্রতিফলন সোজা বেরিয়ে গেছে, ফলে ওটা কি হয়, ঝিলমিল 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 করে। মানে অ্যাকচুয়ালি যদি তুমি ছবি আঁকো না, এটা যদি একটা গাছ দেখো, অ্যাকচুয়ালি গাছ দেখো, এটাকে দেখবি এই মরিচিকা কি হবে, এরকম ভাবে গিয়ে এদিকে এখানে এরকম ভাবে দেখতে হবে একটা গাছ। মানে এই যে আমার এই জায়গাটা দেখছে না, এটা হচ্ছে আপাতন কোণের জন্য যে মানের জন্য আয়ের জন্য, এটাকে আমি 90 ডিগ্রি দেখছি, মানে কি এটা যে সেটা যে 90 ডিগ্রি দেখছি, এটা হচ্ছে সিস্টেম, ঠিক আছে। এটা ছবি আঁকলে তোমার বোঝা যাবে। মানে অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। পূর্ণ প্রতিফলন কি, যখন আর এর মান 90 ডিগ্রি হচ্ছে সেটাকে বলা হচ্ছে পূর্ণ, তাই তো। আইটা হচ্ছে আপাতন কোণ আর আরটা হচ্ছে প্রতিফলন কোণ। প্রতিফলন কখন পূর্ণ হচ্ছে, যখন আর এর মান 90 ডিগ্রি হচ্ছে, সেই জন্য করে এটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে যদি সবসময় একটা কোশ্চেন পড়ে যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ কি, মরুভূমি মরীচিকা, বা যেখানে আমার জল রাস্তা রোডের মধ্যে যে জল জল দেখতে পাই প্রচন্ড রোদে, এটা কোশ্চেন পড়ে যে প্রতিফলন আপাতন কোণের কোন মানের জন্য প্রতিফলন কোণ কত ডিগ্রি হলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। কারণ আপাতন কোণ আই, আরটা হচ্ছে প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ সবসময় কি পূর্ণ কখন হচ্ছে, যখন 90 ডিগ্রি হবে। তাহলে কত ডিগ্রি হবে, হবে 90 ডিগ্রি বলে তারপরে এটা পূর্ণ প্রতিফলন হবে। বোঝা গেল? এখানে কি আটটা 90 ডিগ্রি হয়েছে কি না, হয়নি। কারণ আটটা এই পরে পেয়ে এই দিকে লম্ব তল বরাবর বেরিয়ে গেছে, সেই জন্য করে বলা হচ্ছে পূর্ণ প্রতিফলন। বোঝা গেছে? যা বুঝেছি লাইভ চ্যাপ্টার আছে, মাধ্যমিক বই খুললে পেয়ে যাবে, ঠিক আছে। পরের দিনকে প্রফিট লসে যেগুলো করালাম না, হ্যাঁ বলুন। লম্ব সাথে মিলবে না, তাহলে প্রতিসরণ হলো না, তাহলে প্রতিফলন হয়ে যাবে। লম্ব সাথে জীবনে মিলবে না তো, কারণ প্রতিসরণ হতে গেলে মিনিমাম দুটো মাধ্যমের প্রয়োজন হয়, আর প্রতিফলন হতে গেলে একটা মাধ্যম হলেই হবে। ব্যাপারটা বোঝা গেল? দুটো মাধ্যম হতে গেলে দুটোই কি লঘু হবে? তখন তো দুটো যদি লঘু হয় তাহলে তো একটা মাধ্যম হয়ে গেল, তখন কি প্রতিফলন হবে। আর যখন প্রতিসরণ যখন হবে কি, একটা লঘু হতে হবে একটা ঘন হতে হবে, বা একটা লঘু হতে হবে আর একটা হচ্ছে পাতলা হতে হবে, বা একটা পাতলা একটা লঘু, যে কোনো কিছু একটা দুটো মনে দুটো লঘু। সেই জন্য করে মাঝে মাঝে প্রতিসরণ কেন হয়, আলোক প্রতিগুলো মিটমিট করে কেন, কখনো বায়ুর ঘনত্ব বেশি, কখনো আবার বায়ুর ঘনত্ব কম, কখনো আবার বায়ু শূন্য, এইভাবে তো ডিস্টেন্স তো কভার করে আসছে, তাই তো। সেই জন্য করে আমরা আলোটা মিটমিট করে দেখি, আলোর কোন ধর্মের জন্য, প্রতিসরণের জন্য। এটা ভেবো না আমি আউট অফ সিলেবাস পড়াচ্ছি, এটা সিলেবাসের মধ্যে কম্পারেটিভ, আর আলো সায়েন্সের চারটায়, ঠিক আছে। তাহলে পরের দিনকে কি করে আসবে, পরের দিনকে যে প্রফিট লস গুলো করালাম সেগুলো করে আসবে, বাকি যেগুলো আর কি করে আসবে, আমি আবার সেকেন্ড স্টেজের থেকে একটু হার্ড লেভেলের অঙ্ক নিয়ে আসবো, বাড়িতে সব দেখে আসবে, কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখে আসবে, না পারলে নোট করে রাখবে, বোঝার চেষ্টা করবে। বইটা কিনেছো সুবিধা আছে, একটু বইটা কেনার চেষ্টা করো, যাই হোক, হ্যাঁ কেনার চেষ্টা করো, ঠিক আছে। আর হচ্ছে পড়তে হবে।